আমরা গতদিন সেকেন্ড পার্ট দেখছিলাম। জাস্ট কুইক একটা সামারি দেখে ফেলি। সেকেন্ড পার্টের টপিক হইতেছে গিভিং এ টক বা ইনস্ট্যান্ট স্পিচ বা বক্তৃতা দেয়া। তো বক্তৃতার জন্য আপনাকে একটা টপিক দিবে, এরপর 1 মিনিট টাইম দেওয়া হবে আপনাকে প্রিপারেশন নেওয়ার জন্য। তারপর 2 মিনিট আলোচনা করতে হবে। আপনাকে পেন্সিল দিবে এবং পেপার দিবে। পেন্সিল দিয়ে পেপারের মধ্যে আপনি নোট নিতে পারবেন। আপনার 1 মিনিটের জন্য যে প্রস্তুতি সময় দিবে, ওই সময় আপনি নোট নিতে পারবেন। এরপর ওই নোটগুলা দেখে দেখে বা নোটগুলার আলোকে, নোটগুলার সাহায্য নিয়ে আপনি আপনার 2 মিনিটের বক্তৃতাটা দিতে পারবেন ইনশাল্লাহ। তো পুরো এই এই অংশের জন্য খুব সংক্ষেপে যদি আমরা আমাদের আনসারিং স্ট্র্যাটেজিটা কি হবে বা কি বিষয়টাতে আমরা ফোকাস দেব, এটা যদি আমরা খুব সংক্ষেপে বলতে চাই, তাহলে এটা বলতে হবে যে রিমেম্বার টু টেক ব্রিফ নোটস অ্যান্ড অর্গানাইজ ইউর আইডিয়াস দেন স্পিক এট লেন্থ। যে আপনার নোটগুলা যেন খুব বেশি লম্বা না হয়, এটা হলো 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে, এবং আপনি যেন শুধু নোট নিতেই ব্যস্ত না থাকেন, বরং আপনি আপনার আইডিয়াগুলো যেন অর্গানাইজ করেন। আপনি যেন আপনি কিভাবে কথা বলবেন, আপনার কথার এই যে প্রিপারেশন টাইম 1 মিনিটের যেটা, ওই টাইমের মধ্যে আপনি নোট নেওয়ার পাশাপাশি আপনার বক্তৃতার স্ট্রাকচারটাও গঠন করার চেষ্টা করবেন। ঠিক আছে? পুরোপুরি তো আর গঠন করা সম্ভব না, যাতে একটা বেসিক স্ট্রাকচার যেন আপনি দাঁড় করাতে পারেন, যে এইভাবে শুরু করব, এইভাবে শেষ করব, মাঝখানে এই পয়েন্ট নিয়ে আলোচনা করব। দেন স্পিক এট লেংথ, এরপর লম্বা সময় ধরে আলোচনা করা। হ্যাঁ, খেয়াল করে আলোচনা করা, কারণ আলোচনা যেন বেশি শর্ট না হয়। লম্বা হলে খুব একটা সমস্যা নেই, যেহেতু স্পিকার লম্বা যদি হয়, স্পিকার আপনাকে থামাবে, সরি এক্সামিনার আপনাকে থামাবে, যেটা আসলে খুব একটা খারাপ কিছু না। আর এমনিতেও স্পিকিং এর উপর সাধারণ এই ভিডিও টিডিও দেখেন, যেমন আমি সেদিন গ্রুপে শেয়ার দিছিলাম টেড টকের একটা ভিডিও দিছিলাম, এখন হাউ টু স্পিক সো দ্যাট পিপল লিসেন টু ইউ, এরকম মনে হয় টাইটেল ছিল। অসাধারণ। এটা লিসেনিং এর জন্য ভালো হবে, ক্যাপশন অন করে দেখলে রিডিং এর জন্য ভালো হবে, আবার স্পিকিং এর আইডিয়াও পাবেন যে কিভাবে কথা বললে ভালো হয়। আচ্ছা, আজকে আমরা পার্ট 3-তে চলে যাব। প্রথমে পার্ট 3-র সামারি দেখে ফেলি, ওভারভিউ। এরপর আমরা ডিটেলস আলোচনায় যাব ইনশাল্লাহ। পার্ট 3-তে কোয়েশ্চেনের টাইপ হচ্ছে অ্যাবস্ট্রাক্ট এন্ড জেনারেল টপিকস। অ্যাবস্ট্রাক্ট শব্দের অর্থ কি? অ্যাবস্ট্রাক্ট শব্দের অর্থ হইতেছে বিমূর্ত, বা যে জিনিসের আর কি ফিজিক্যাল কোনো এক্সিস্টেন্স নাই। হ্যাঁ, যেটার দেহ নাই, যেটার শরীরে কোনো অস্তিত্ব নাই। যেমন ধারণা, বিভিন্ন ধরনের আইডিয়া, আইডিয়া গুলাকে অ্যাবস্ট্রাক্ট জিনিস বলা হয়। যেমন মনে করেন কেউ বলল যে এই বাসাটা খুব সুন্দর, বা এই ফুলটা খুব সুন্দর। এই যে সুন্দর শব্দটা, এই সুন্দর যে শব্দ, এটা কিন্তু একটা কনসেপ্টের নাম। এটার কিন্তু আলাদা কোনো ফিজিক্যাল অস্তিত্ব নাই, এটার ভৌত কোনো অস্তিত্ব নাই। তো এই জিনিসটাকে বলা হবে অ্যাবস্ট্রাক্ট। তো নাউনের একটা প্রকারভেদের মধ্যে ওইটা আছে, অ্যাবস্ট্রাক্ট নাউন, যে 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 বিষয়গুলা আহ, ধারণার ভিত্তিতে ভিত্তিতে গঠিত। যেমন সত্য, সত্য একটা অ্যাবস্ট্রাক্ট জিনিস। এটা তো আসলে ধরা যায় না, ছোঁয়া যায় না, কোনোভাবেই মাপা যায় না। এখানে অ্যাবস্ট্রাক্ট বলতে বুঝাইছে মূলত থিওরিটিক্যাল আলোচনা বা তাত্ত্বিক আলোচনা। হ্যাঁ, টাইপ অফ কোয়েশ্চেন্স হবে অ্যাবস্ট্রাক্ট এন্ড জেনারেল টপিকস, অর্থাৎ সাধারণ বিভিন্ন বিষয়ে তাত্ত্বিক আলোচনা। এটা হয়তো বুঝতে একটু কষ্ট হচ্ছে, বাট আমরা যখন এক্সাম্পলে যাব তখন আমরা ভালোভাবে বুঝতে পারবো যে আসলে কি বোঝাতে চাচ্ছে এখানে। নাম্বার অফ কোয়েশ্চেন্স হলো 4 to 5, এবং টাইম হবে 4 to 5 মিনিটস। এই অংশের টোটাল সময় যাবে 4 থেকে 5 মিনিট আনুমানিক, এবং এই 4 থেকে 5 মিনিটের মধ্যে আপনাকে প্রশ্ন করা হবে 4 থেকে 5টি। তাহলে এই হিসাবে আমরা বলতে পারি যে প্রত্যেকটা প্রশ্নের জন্য 50 সেকেন্ডস টু 1 মিনিট সময় আপনি পাচ্ছেন আনসার দেওয়ার জন্য। এইটা থেকে আরেকটা জিনিস বোঝা যাইতেছে যে এই অংশের আনসার গুলা স্বাভাবিকভাবেই একটু লম্বা হবে। পার্ট 1-এ আমরা দেখছিলাম যে 10 থেকে 15 সেকেন্ডের আনসার দিলেই হয়ে যাচ্ছে। এই পার্টে দেখা যাবে যে অ্যাটলিস্ট 40 সেকেন্ডের মতো আমার কথা বলতে হবে। এটা দুইটা কারণে, একটা হইতেছে তো টপিক গুলাই ওইরকম, তাত্ত্বিক আলোচনা। আর আরেকটা হইতেছে যে যেহেতু
এই অংশের টাইমটা একটু কম, কম টাইমের মধ্যে একটু বেশি প্রশ্ন করবে, তো সেই হিসাবে আপনি একটু বেশি কথা বললে আপনার পারফরমেন্সটা বেটার হবে, বা পারফরমেন্সটা তারা আরো বেটার জাজ করতে পারবে। আনসার দ্য কোয়েশ্চেন্স ডিরেক্টলি, প্রেজেন্ট ইউর আইডিয়াস ইন এ লজিক্যাল ম্যানার এন্ড গিভ রিলেভেন্ট এক্সাম্পলস। তো এইটার মূল থিম হচ্ছে বা আনসারিং স্ট্র্যাটেজি হচ্ছে যে আপনি আনসার গুলা ডাইরেক্ট দিয়ে দেওয়া, যে যেরকম আমরা স্পিকিং পার্ট 1 এর ক্ষেত্রে বলছিলাম যে আনসার গুলা প্রথমে না ঘোরানো, টপিকটা না ঘোরানো, বরং প্রথমে টু দ্য পয়েন্ট আনসার দিয়ে দেয়া, এরপর আপনার রিজনিংটা এক্সপ্লেন করা। আনসার দ্য কোয়েশ্চেন্স ডিরেক্টলি, প্রেজেন্ট ইউর আইডিয়াস ইন এ লজিক্যাল ম্যানার। হ্যাঁ, এই অংশের লজিকের অনেক ব্যবহার আছে, যেহেতু তাত্ত্বিক আলোচনা, আমরা ডিটেলসে গেলে আরেকটু বুঝতে পারবো ভালো। এন্ড গিভ রিলেভেন্ট এক্সাম্পলস, এবং এক্সাম্পল, যে কোনো ক্ষেত্রেই এক্সাম্পল আপনি যত বেশি দিতে পারবেন তত বেশি ভালো, কারণ এক্সাম্পল আপনার কথাবার্তা বুঝতে আপনাকে অনেক বেশি কথাবার্তা বুঝাতে অনেক বেশি সাহায্য করবে। এবং যেই আহ, যিনি লিসেনার বা যিনি আপনার কথা শুনবেন তার জন্য বিষয়টা যে কোনো আপনার যে কোনো কথাই অনুধাবন করা সহজ হয়ে যাবে যদি আপনি এক্সাম্পল তুলে ধরতে পারেন। যেহেতু এটা টেস্ট, এক্সামিনার তো আসলে এক্সামিনারের তো এমনিতেই অনুধাবন ক্ষমতা ভালো, তাকে তো আসলে এক্সাম্পল দিয়ে বোঝানো খুব একটা জরুরি না। এরপরও আপনার এক্সাম্পল দেওয়াটা কেন গুরুত্বপূর্ণ, কারণ এক্সামিনার তো আপনাকে জাজ করবে যে আপনি যখন একজন সাধারণ মানুষের সাথে কথা বলবেন, ফর এক্সাম্পল ইংল্যান্ডে যদি যান বা কানাডাতে যান, তখন ওইখানের একজন ইংলিশ স্পিকিং স্টুডেন্টের সাথে আপনি যখন কনভারসেশন করবেন, তখন তাকে আপনি কেমন ভালো আপনার কথাগুলা বোঝাতে পারেন, এইটা মূলত জাজ করবে। মানে এটাও একটা জাজমেন্টের বিষয়। সেই হিসাবে আপনার কথাবার্তার লজিক্যাল হওয়া বা আপনার কথায় বার্তায় রিলেভেন্ট এক্সাম্পল থাকাটা গুরুত্বপূর্ণ। In this part, will be asked questions about more abstract topics. The questions will gradually become more difficult. তো থার্ড পার্টটা হলো আসলে স্পিকিং পার্টের সব থেকে কঠিন পার্ট। সাধারণত স্পিকিং পার্টে দেখা যায় যে সহজভাবে শুরু হয় এবং যত সময় যায় তত আস্তে আস্তে কঠিন হতে থাকে। যেমন আমরা পার্ট 1-এ দেখছিলাম যে আপনার পার্সোনাল অভিজ্ঞতা সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন করবে, আপনার পার্সোনাল লাইফ সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন করবে, আপনার পছন্দ অপছন্দ, কোথায় থাকেন, কি করেন, এইগুলা বিষয়ে প্রশ্ন করবে। পার্ট 2-তে দেখা যাচ্ছে আপনাকে স্পিচ দেওয়ার জন্য বলা হবে। তো স্পিচ দেওয়াটা স্বাভাবিকভাবে ওই ধরনের প্রশ্নের উত্তর দেওয়ার চাইতে একটু কঠিন, কারণ একটু লম্বা সময় দেওয়া লাগে, প্রস্তুতি নেওয়া লাগে, সুন্দর করে সাজানো লাগে। ওই দুইটা পার্টের তুলনায় এবার পার্ট 3টা আর একটু কঠিন, কারণ এখানে তাত্ত্বিক আলোচনা করা হবে। সো আপনাকে এই জায়গায় একটু বেশি ব্রেনস্টর্মিং করা লাগবে, এবং পার্ট 3তে দেখা যাবে আপনি নিজেও যখন আনসার দিতে যাবেন খেয়াল করবেন যে পার্ট 3তে সাথে সাথেই আনসার দেওয়া যায় না, একটু 5 সেকেন্ড 10 সেকেন্ড একটু চিন্তা করা লাগে। তো খুব দ্রুত চিন্তা করা লাগে এবং খুব দ্রুত আপনার চিন্তাগুলোকে আর্টিকুলেট করা লাগে বা ভাষায় প্রকাশ করা লাগে। এক্সামিনাররা কি স্যার একটু সময় দেয় এই চিন্তাটা করার জন্য, নাকি একদম ইনস্ট্যান্ট কোয়েশ্চেনে অ্যান্সার দিতে হয়? না, আপনি একটু সময় পাবেন, মনে করেন 5 সেকেন্ডের মতো আপনি সময় ইজিলি নিতে পারবেন। হ্যাঁ, এখন এখন এটা তো আপনার অনেক জিনিস আবার আপনার এক্সপ্রেশনের উপর নির্ভর করতেছে। আপনার এক্সপ্রেশন দেখে যদি মনে হয় যে আপনি আসলে বুঝতেছেনই না, তখন এক্সামিনারও তো কিছুটা কনফিউজ হয়ে যাবে। হয়তো এক্সামিনার আবার আপনাকে কোয়েশ্চেনটা করতে পারে বা পরে আরেকটা কোয়েশ্চেনে চলে যেতে পারে। আপনার এক্সপ্রেশন যদি হয় যে না আপনি চিন্তা করতেছেন, হ্যাঁ, এক্সামিনারও কিন্তু এটা দেখলে বুঝবে যে আপনি একটু সময় চিন্তা করতেছেন আপনার মোডটা সাজানোর জন্য। এই কারণে চিন্তা করতেছেন না যে আপনি আসলে কথা বলতে পারতেছেন না, এটা না ইস্যু। হ্যাঁ, এক্সামিনার যদি বুঝতে পারে যে এইটা হলো ইস্যুটা, এক্সামিনার অবশ্যই আপনাকে সামান্য কিছু টাইম দেবে। এটা হলো একটা বিষয়। আরেকটা হলো যে আপনিও একটু টাইম নিতে পারবেন অন্যভাবে। যেমন আপনি যদি খুব জটিল টপিক হয় তাহলে আপনি বলতে পারেন যে, বা প্রশ্নটা একটু জটিল হয় আপনি এইভাবেও শুরু করতে পারেন যে দ্যাটস এ ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন। হ্যাঁ, তো এইটা বললেও কিন্তু দেখা যাবে একটু সময় যাচ্ছে, 2-3 সেকেন্ড চলে যাচ্ছে। তো এগুলা করেও কিন্তু আপনি সময় নিতে পারবেন নিজে থেকেই। যেহেতু এটা ন্যাচারাল কনভারসেশন, আরো অনেক বিষয় এটার উপর, আরো অনেক বিষয় আপনি মানে করতে পারবেন চাইলে। যেমন আপনি
আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করলো কোনো একটা টপিকে যেই ব্যাপারে আপনার কোনো মত নাই, আপনি চাইলে এইভাবে বলতে পারেন, বা এই ব্যাপারে আপনি কোনোদিন চিন্তা করেন নাই, আপনি চাইলে এইভাবে বলতে পারেন যে দ্যাটস এ ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন, আই হ্যাডন্ট থট অফ ইট বিফোর, আমি এটা নিয়ে আগে কখনো চিন্তা করি নাই। হ্যাঁ, এটা বললেও কিন্তু আপনি সময় নিতেছেন, প্লাস এক্সামিনারও বুঝতেছে যে আপনার এটা নিয়ে একটু চিন্তা করতে হবে। শুধু মতামত ফর্মুলেট করার জন্য আপনার চিন্তা করার সময় নিতে হবে। আচ্ছা, sometimes the examiner asks questions posing them as opinions and you need to agree or disagree with them in a logical manner. তো কখনো এই পার্টে কখনো কখনো প্রশ্ন এরকম থাকে যে এক্সামিনার একটা কথা বলে, কথা বলার পর আপনাকে বলে যে, বা একটা অভিমত দেয়, হ্যাঁ অভিমত দেওয়ার পর আপনাকে বলে যে আপনি কি অভিমতের সাথে একমত নাকি দ্বিমত। যেমন আমরা একটু পরে একটা এক্সাম্পল দেখবো। আহ আপনাকে এরকম প্রশ্ন করতে পারে যে ল্যাবরেটরিতে অনেক সময় কি অ্যানিমালস এর উপর এক্সপেরিমেন্ট করা হয়, ঠিক না? আমরা জানি ইঁদুরের উপর এক্সপেরিমেন্ট করা হয় বিভিন্ন ড্রাগ ডেভেলপ করার জন্য বা বিভিন্ন সাইন্টিফিক স্টাডি করার জন্য। তো এই বিষয়গুলা আপনি সাপোর্ট করেন কিনা, বা এগুলোর সাথে আপনি এগ্রিড কিনা নাকি ডিসএগ্রি করেন, এই ধরনের প্রশ্ন আসতে পারে। তখন আপনি আপনার মতগুলা খুব স্পষ্টভাবে উল্লেখ করতে হবে এবং মতের পক্ষে স্পষ্টভাবে যুক্তি দিতে হবে। Generally, the questions are related to the topic you talked about in part 2 of the speaking test. পার্ট 2 তে আপনাকে যেই বিষয়ে প্রশ্ন করবে সাধারণত ওই বিষয়ের সাথেই সংশ্লিষ্ট কোনো একটা বিষয় আপনাকে পার্ট 3 তে কোয়েশ্চেন করবে। ফর এক্সাম্পল, আমরা পার্ট 2 তে গত ক্লাসে দেখছিলাম যে এক্সাম্পলটা, সেটা হলো যে ডিসক্রাইব অ্যান অ্যাকোয়াটিক অ্যানিমাল, অর্থাৎ একটা জলজ প্রাণীর ব্যাপারে আলোচনা করুন। হ্যাঁ, তো দেখা যাবে যদি এই বিষয়ে আপনাকে প্রশ্ন করে তাহলে খুব সম্ভবত পার্ট 3 তে আপনাকে প্রাণী সংক্রান্ত কিছু প্রশ্ন করবে। আমরা কি প্রশ্ন করতে পারি এটার এক্সাম্পল দেখে ফেলি একটা। দেখুন, এক্সামিনার পার্ট 2 তে আপনাকে জিজ্ঞেস করছে যে ডিসক্রাইব এন অ্যাকোয়াটিক অ্যানিমাল, বা একটা জলজ প্রাণী নিয়ে আলোচনা করুন। তো পার্ট 3 তে এসে জিজ্ঞেস, ফলো আপ কোয়েশ্চেন যেটাকে বলে, যে ওইটার থেকে আসছে এরকম কিছু প্রশ্ন বা ওইটার সাথে সংশ্লিষ্ট কিছু প্রশ্ন করতে পারে এইরকম, যে ওয়াই ডু পিপুল লাইক টু কিপ প্যাটস, মানুষ পেট রাখতে কেন পছন্দ করে। তো এটা কিন্তু একটা ফলো আপ কোয়েশ্চেন, এবং এটাও কিন্তু একটা থিওরিটিক্যাল কোয়েশ্চেন। এটা কিন্তু দেখেন আপনার পার্সোনালি আপনার ব্যাপারেও জানতে চায় নাই যে আপনি কি পেট রাখতে পছন্দ করেন কিনা, এটাও জানতে চায় নাই। জানতে চাইছে যে মানুষ পেট রাখতে কেন পছন্দ করে, অনেক মানুষই তো পেট রাখে। হ্যাঁ, এইটা সম্পর্কে কি স্যার আর কি নিজের যে অপিনিয়ন, যে ডিসএগ্রি বা এগ্রি, এই আর কি পার্ট থ্রিতে এই টাইপই আসে, তাই না স্যার? শুধু শুধু নিজের ওপিনিয়ন না, এটা আসলে কোয়েশ্চেনের উপর নির্ভর করতেছে। ঠিক আছে, যেমন এইখানে দেখেন, আমরা এখন যে এক্সাম্পলটা দেখতেছি এখানে বলছে যে হোয়াই ডু পিপুল লাইক টু কিপ পেটস, যে মানুষ কেন পেট রাখতে পছন্দ করে। তো এখানে এখানে আমার ওপিনিয়ন দিব, আমি আমি এই ব্যাপারে আমার ওপিনিয়ন দিব যে আমার থিওরিটা কি আসলে, বা আমার হাইপোথিসিস কি, বা আমার আন্ডারস্ট্যান্ডিংটা কি, যে মানুষ কেন পোষা প্রাণী রাখতে পছন্দ করে। কিন্তু আমি যদি এখানে আমার ওপিনিয়ন এইটা দেওয়া শুরু করি যে আমি পোষা প্রাণী রাখতে পছন্দ করি না, আমি পেট রাখতে পছন্দ করি কিনা, তাহলে ওইটা কিন্তু ইরিলেভেন্ট হয়ে যাবে। এটা কিন্তু টু দ্য টপিক, টু দ্য পয়েন্ট থাকবে না। ঠিক আছে, মানে ওপিনিয়নটা কোন ক্ষেত্রে দেবো এটা কিন্তু আমার প্রশ্ন অনুযায়ী বুঝতে হবে, প্রশ্ন এমনি তো থেকে স্যার বুঝতে হবে। বলা যাবে যে ইন মাই অপিনিয়ন আই থট দ্যাট, এইভাবে তো অ্যান্সার করা যাবে, তাই না? জি, আনসার গুলো সবগুলোই আপনার ওপিনিয়ন। হ্যাঁ, এটা এখানে প্রত্যেকটা পার্ট 3 তে প্রত্যেকটা আনসারই হলো সাবজেক্টিভ, আপনার ওপিনিয়নের ভিত্তিতে। বাট ওপিনিয়নটা কোন জায়গা হবে এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। ফর এক্সাম্পল, এখানে জিজ্ঞেস করছে মানুষ কেন পছন্দ করে, এখানে আপনি ওপিনিয়ন দিবেন মানুষের ব্যাপারে, যে মানুষ কেন পছন্দ করে। এখানে যদি আপনি ওপিনিয়ন দেওয়া শুরু করেন যে আমি কেন পছন্দ করি বা আমি পছন্দ করি, এটা যদি আপনি বলা শুরু করেন তাহলে প্রবলেম। হ্যাঁ, আপনি এক্সাম্পল হিসাবে বলতে পারেন যেহেতু আপনিও মানুষ, হ্যাঁ, আর মানুষ কেন পছন্দ করে পেট রাখাটা, ওইটার এক্সাম্পল হিসাবে আপনি বলতে পারেন যে ফর এক্সাম্পল, আই লাইক টু কিপ পেটস বিকজ
এরকম আপনি একটা রিজনিং দিতে পারেন যে আমি পেট রাখা পছন্দ করি কারণ এই এই এই। তো আপনি এরপর বলতে পারেন যে মেনি পিপল, ডিফারেন্ট পিপল লাইক টু কিপ পেটস ফর ডিফারেন্ট রিজনস, যে বিভিন্ন মানুষ বিভিন্ন কারণে পেট রাখাটা পছন্দ করে। হ্যাঁ, তারপর আপনি কয়েকটা রিজন দিলেন, এরপর এক্সাম্পল দিলেন। রিজন দিতে গিয়ে আপনি আপনার এক্সাম্পলটা দিতে পারেন, বাট শুধু আপনার মত বা শুধু আপনি কেন রাখতে পছন্দ করেন এটা কিন্তু প্রশ্ন জিজ্ঞেস করে নাই। এই বিষয়গুলো আর কি একটু খেয়াল রাখতে হবে। ওভারঅল এই পার্টে মূলত আপনার ওপিনিয়নটাই ম্যাটার করতেছে, অর্থাৎ আপনি প্রশ্নটা আপনার মতে কি হবে আনসার ওইটা দেওয়া। কারণ এখানের কোনো বা আইএলটিএস এর এমনিতেও স্পিকিং পার্টে কোনো প্রশ্নগুলাই কিন্তু এই যে জেনারেল নলেজ টাইপ কোয়েশ্চন না। এটা কেন না? কারণ জেনারেল নলেজ টাইপ কোয়েশ্চনে তো আপনি আপনার জানা থাকতেও পারে, আবার না জানা থাকতে পারে। হ্যাঁ, ওইটা হলে তো একটু প্রবলেমেটিক। যদি আপনার না জানা থাকে তাহলে তো আপনি কথা বলতে পারবেন না, যেহেতু টেস্টটা হইতেছে যে আপনি ইংলিশ কমিউনিকেশন পারেন কিনা। তো যদি অজানা টপিকে আপনাকে কথা বলতে দেওয়া হয় আর আপনি যদি না পারেন, এটা তো ফেয়ার হবে না। এই জন্য জেনারেল নলেজ টাইপ কোয়েশ্চন থাকবে না, কোয়েশ্চন থাকবে হলো আপনার আপনার ভিউ ওরিয়েন্টেড, আপনার মতামত ওরিয়েন্টেড, যে একটা বিষয়ে আপনার মতামত কি, এই ধরনের। সাবজেক্টিভ, অবজেক্টিভ না, অ্যাবসলিউট কোনো বিষয়ে আর কি জিজ্ঞেস করা হবে না যে এইটাই আনসার হবে, তাত্ত্বিকভাবে এইটাই আনসার হবে, সো এইটাই বলতে হবে, এরকম হবে না আর কি। আচ্ছা, আমরা এক্সাম্পল আর একটু দেখে ফেলি। বা আরেকটা এক্সাম্পল, হোয়াট শুড উই ডু টু প্রোটেক্ট এন্ডেঞ্জার্ড অ্যানিমালস। দেখেন এটাও কিন্তু একটা কি থিওরিটিক্যাল কোয়েশ্চেন বা অ্যাবস্ট্রাক্ট একটা টপিকের উপর কোয়েশ্চেন, যে এন্ডেঞ্জার্ড অ্যানিমালস বা এই যে প্রাণীগুলা ডেঞ্জারের মধ্যে আছে, অর্থাৎ বিলুপ্তির ভয়ের মধ্যে আছে, বিলুপ্ত প্রায় প্রাণী, সেগুলাকে আমরা প্রোটেক্ট করার জন্য, সেগুলাকে সংরক্ষণ করার জন্য, বাঁচিয়ে রাখার জন্য আমরা কি করতে পারি। হ্যাঁ, তো এটাও কিন্তু আমরা বলতে সামগ্রিকভাবে মানব জাতিকে বুঝাইছে, যে আমরা মানুষরা কি করতে পারি। এটাও কিন্তু পার্সোনালি আপনাকে বলে নাই যে আপনি কি করতে পারেন। তো এটাও আনসার দেওয়ার ক্ষেত্রে এই এই বিষয়গুলো আর কি খেয়াল রাখা লাগবে। সাধারণত এখানে এই এখানে তো প্রশ্নগুলো খুব স্যার আমি সাধারণ হয়। জি। জি স্যার, এখানে এখানে তো স্যার আমি মেনশনও করতে পারবো যে আর কি আমাদের কি করা দরকার, এন্ড বিভিন্ন আর কি সরকারের কি দরকার এবং জি বিভিন্ন এনজিওর কি করা দরকার, এগুলো তো মেনশন করতে পারবো। জি জি অবশ্যই এগুলা মেনশন করতে পারবেন, এবং এগুলা মেনশন করা ভালো, কারণ এখানে উই বলতে কিন্তু তারা বুঝাইছে এজ এ হোল, মানব জাতি, আমরা মানুষ হিসাবে আমরা কি করতে পারি। ঠিক আছে। আচ্ছা, ডু ইউ সাপোর্ট ডুইং এক্সপেরিমেন্টস অন অ্যানিমালস। এখন দেখেন আপনার পার্সোনাল একটা কোয়েশ্চন আসছে। হ্যাঁ, আপনার পার্সোনাল ভিউ এর ব্যাপার, যে পশু পাখিদের উপর এক্সপেরিমেন্ট করা আপনি সাপোর্ট করেন কিনা। এখন আপনি যদি এটার আনসারে বলা শুরু করেন যে অনেক মানুষ পশু পাখিদের উপর এক্সপেরিমেন্ট পছন্দ করে বা এক্সপেরিমেন্টের পক্ষে কারণে এই অনেক মানুষ পশু পাখিদের উপর এক্সপেরিমেন্টের বিপক্ষে কারণে এই, তাহলে এই আনসারটা কিন্তু ইরিলিভেন্ট হয়ে যাচ্ছে, বা অ্যাটলিস্ট স্টার্টিংটা ইরিলিভেন্ট হয়ে যাচ্ছে। এখানে কিন্তু আপনার ওপিনিয়নটা জানতে চাচ্ছে যে আপনি একমত কিনা না, বা আপনি সাপোর্ট করেন কিনা, আপনি সমর্থন করেন কিনা। তো এটা আপনি আপনার কথা বলতে হবে, আপনাকে বলতে হবে যে ইয়েস, আই ডু সাপোর্ট ডুইং এক্সপেরিমেন্টস অন অ্যানিমালস, বা নো, আই ডোন্ট সাপোর্ট ডুইং এক্সপেরিমেন্টস অন অ্যানিমালস। এরপর আপনি রিজনিং দিতে হবে। ঠিক আছে। হ্যাঁ, আপনি অবশ্যই এরকম বলতে পারবেন চাইলে যে অনেক মানুষ এক্সপেরিমেন্ট পছন্দ করে, তো আমি পার্সোনালি পছন্দ করি না, আমি কেন পছন্দ করি না, এই এই কারণ। এইটা এরকম আপনি বলতে পারবেন, বাট এটা অবশ্যই আপনাকে ক্লিয়ারলি বলতে হবে যে আপনি কোনটা সাপোর্ট করেন, বা আপনি আপনার মত কি, এটা আপনাকে খুব ক্লিয়ারলি বলতে হবে, কারণ এখানে স্পেসিফিকলি আপনাকে জিজ্ঞেস করছে যে আপনি সাপোর্ট করেন কিনা। এইখানে হলো ফার্স্ট কোয়েশ্চন, এবং ফার্স্ট কোয়েশ্চনের সাথে থার্ড কোয়েশ্চনের পার্থক্য হলো এই জায়গায়। ফার্স্ট কোয়েশ্চনে ফোকাসটা হলো যে মানুষ কেন পছন্দ করে পেট রাখাটা, বা মানুষের মত কি এবং মানুষের মতের পেছনে কারণগুলা কি কি। থার্ড কোয়েশ্চনে হলো আপনার মত কি এবং আপনার মতের পেছনে কারণ কি। ওয়াই ডু সাম পিপল রিফিউজ টু ইট অ্যানিমালস। দেখেন এখানে আবার মানুষের আলোচনা চলে আসছে, যে অনেক মানুষ দেখা যায় যে আহ প্রাণী খাওয়া পছন্দ করে না বা প্রাণী খায় না, এটার কারণ কি কি, এটা আপনি এক্সপ্লেন করবেন।
এরপর আছে হোয়াট উড হ্যাপেন when some species disappear on earth, যে কিছু কিছু প্রাণী যদি পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায় তাহলে কি হবে। হ্যাঁ, এটাও দেখেন, এটা কিন্তু পুরোপুরি একটা তাত্ত্বিক আলোচনা। অবশ্যই আপনি আপনার মত অনুযায়ী আনসার দেবেন, বাট আবার সেম, এটা হলো সামগ্রিকভাবে পৃথিবীর ব্যাপারে কথা হইতেছে, যে পৃথিবীর সবকিছুর কি হবে। হ্যাঁ, শুধু মানুষের না, শুধু আপনার না, হ্যাঁ, সামগ্রিকভাবে পরিবেশের কি হতে পারে, এই বিষয়গুলো। তো এইটা এই যে প্রশ্নটা আমরা যদি বুঝতে পারি আগে থেকে, প্রথমেই প্রশ্ন যখন করবে এক্সামিনার, তখনই যদি আমরা ধরতে পারি যে আসলে প্রশ্নে কি চাইতেছে, তাহলে কিন্তু আনসার দেয়াটা আমার জন্য ইজি হয়ে যাইতেছে। ইজি হয়ে যাইতেছে এই হিসাবে যে আমি বুঝতে পারবো যে কোন জায়গায় আমার ফোকাস দিতে হবে। না হলে দেখা যাবে আমি ভুল জায়গায় ফোকাস করব, পরে ওইটার একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে আমার আনসারে। এখন স্পিকিং টেস্টে কিন্তু এরকম থার্ড পার্টে, ফার্স্ট পার্ট এবং থার্ড পার্টে কিন্তু এরকম আপনি প্রশ্ন দেখতে পারবেন না। আমরা এখন যেরকম স্ক্রিনে প্রশ্ন দেখতেছি, প্রশ্নটা কিন্তু আপনাকে মুখে মুখে করবে। স্ক্রিনে থাকলে তো সুবিধা, একটা প্রশ্ন বারবার দেখা যায়, হ্যাঁ, স্লোলি দেখে বের করা যায় যে আসলে এখানে মূল কি বলছে। তো মুখে মুখে বললে কিন্তু ওই লাক্সারিটা পাচ্ছেন না আপনি। এই কারণে আপনার খুব মনোযোগ দিয়ে এক্সামিনারের কথাটা শুনতে হবে, এক্সামিনারের প্রশ্ন শুনতে হবে। এক্সামিনার যখন প্রশ্ন করবে খুব মনোযোগ দিয়ে শুনবেন। যদি কোনো কারণে মনোযোগ চলে যায় বা কোনো কারণে আপনি শুনতে না পারেন, তাহলে আপনি এক্সামিনারকে দরকার হলে বলবেন যে ক্যান ইউ রিপিট দ্য কোয়েশ্চেন প্লিজ, এরকম কিছু একটা বলবেন। সরি, আই ডিডন্ট আন্ডারস্ট্যান্ড, আই ডিডন্ট গেট ইউর কোয়েশ্চেন, ক্যান ইউ রিপিট ইট প্লিজ, এরকম। এখন আমরা আনসারিং স্ট্র্যাটেজিতে চলে যাচ্ছি ইনশাল্লাহ। তো প্রথমেই আমরা প্রশ্ন বোঝার চেষ্টা করবো। এটা নিয়ে তো আমরা মাত্র আলোচনা করলাম, কারণ প্রশ্ন না বুঝলে দেখা যাবে যে হয়তো আমরা প্রশ্নটা বুঝছি বাট ফোকাসটা দিতেছি ভুল জায়গায়। তো ফোকাসটা যাতে আমরা সঠিকভাবে দিতে পারি, এই জন্য প্রশ্নটা 100% বুঝতে হবে আর কি। কমপ্লিট কোয়েশ্চেনটা ফুললি বুঝতে হবে, কমপ্লিটলি বুঝতে হবে, যে আসলে কি কোন টপিকে আলোচনা, এটাও তো বুঝতে হবে, প্লাস কার পার্সপেক্টিভ থেকে আলোচনা হচ্ছে এটাও বুঝতে হবে। মানুষের মানুষ মানুষ কেন কোনো কিছু করে না করে এটা জানতে চাইছে, নাকি আমি কেন করি বা করি না এটা জানতে চাইছে। মেক আপ ইওর মাইন্ড, এটা খুবই ইম্পর্টেন্ট। এই পার্টে যেহেতু অপিনিয়ন রিলেটেড প্রশ্ন থাকবে, যে এই ব্যাপারে আপনার মত কি, আপনি এটার সাথে এগ্রি করেন নাকি ডিসএগ্রি করেন, সেই হিসাবে এই পার্টে আপনার জন্য আপনার মানে একটা সলিড কনক্লুশন নেওয়া, আপনার জন্য কনক্লুসিভ হওয়াটা জরুরি। ফর এক্সাম্পল, আপনাকে জিজ্ঞেস করলো ডু ইউ সাপোর্ট ডুইং এক্সপেরিমেন্টস অন অ্যানিমালস, যে পশু পাখিদের উপর এক্সপেরিমেন্ট করা আপনি কি সাপোর্ট করেন কিনা। আপনি ফর এক্সাম্পল আপনি আনসার দেওয়া শুরু করলেন যে ইয়েস আই সাপোর্ট ডুইং এক্সপেরিমেন্টস অন অ্যানিমালস, যে হ্যাঁ আমি পশু পাখিদের উপর এক্সপেরিমেন্ট করা সাপোর্ট করি। এরপর আপনি আনসার দিলেন, যে রিজনিং দিলেন যে কেন সাপোর্ট করেন। হ্যাঁ, যে এগুলার কারণে দেখা যাবে যে সায়েন্টিফিক অ্যাডভান্সমেন্ট ঘটতে পারে। এরপর যে মেডিসিন বানানোর ক্ষেত্রে, এগুলা মেডিসিন যেমন ভ্যাকসিন বানানোর ক্ষেত্রে এগুলা হেল্পফুল হতে পারে অ্যানিমেল উপর এক্সপেরিমেন্ট করা। তারপর আপনি আনসার দিলেন, তবে এটার খারাপ সাইডও আছে। এটার কারণে দেখা যাবে যে অ্যানিমেল রাইটস ক্ষুণ্ণ হচ্ছে, হ্যাঁ, পশু পাখিদের উপর এই জুলুম করা হচ্ছে। এই টাইপের আপনি আনসার দিলেন। তারপর আপনি এন্ডিং করলেন এরকম, যে দ্যাটস ওয়াই আই ডু নট ফুললি সাপোর্ট ডুইং এক্সপেরিমেন্টস অন অ্যানিমালস। দেখেন আপনার কিন্তু কনক্লুশন চেঞ্জ হয়ে গেছে, আপনার কিন্তু সিদ্ধান্তটা চেঞ্জ হয়ে গেছে। আপনি প্রথমে বলছেন ইয়েস আই সাপোর্ট ডুইং এক্সপেরিমেন্টস অন অ্যানিমালস, বাট শেষে গিয়ে বলছেন যে আই ডু নট ফুললি সাপোর্ট ডুইং এক্সপেরিমেন্টস অন অ্যানিমালস। দুইটা কিন্তু কন্ট্রাডিক্টরি হয়ে গেছে। এই জন্য প্রথমে আপনাকে আপনার আপনার সিদ্ধান্ত নিতে হবে, আপনার আহ, মন মানিয়ে নিতে হবে যে আপনি কি বলতে যাচ্ছেন। তারপর প্রথমে এটা বলবেন এবং বলবেন, এবং সেই শেষেও এটা বলবেন। এবং আপনার আপনার কথাবার্তায় যেন আপনার মতের মধ্যে কোনো কন্ট্রাডিকশন না আসে, কোনো দ্বিচারিতা বা আহ, কোনো সংঘর্ষ না হয়। ঠিক আছে, এই জিনিসটা
খেয়াল রাখতে হবে, এবং এই জিনিসটা খেয়াল রাখার জন্য আপনাকে ওই যে ইনিশিয়ালি আপনাকে সিদ্ধান্তটা নিতে হবে যে আপনি কোন মতটা সাপোর্ট করেন বা আপনার ওপিনিয়নটা আসলে কি। স্টেট ইউর অপিনিয়ন ক্লিয়ারলি বাই সেইং আই বিলিভ, আই থিঙ্ক, ইন মাই অপিনিয়ন, আই এগ্রি। আচ্ছা, তো এটা হলো যে আপনি যেহেতু ওপিনিয়ন রিলেটেড কোয়েশ্চেন থাকবে, প্রত্যেকটা মানে পার্ট 3-তে প্রত্যেকটা কোয়েশ্চেনই, অলমোস্ট প্রত্যেকটা কোয়েশ্চেনই হবে ওপিনিয়ন রিলেটেড, যে আপনার ওপিনিয়ন কি এই ব্যাপারে। এটা ব্লেটেন্টলি বলুক আর না বলুক, হ্যাঁ, কোয়েশ্চেনের মধ্যে থাকবে। কোয়েশ্চেন দেখেই বোঝা যাবে যে আপনার ওপিনিয়নটা জানতে চাচ্ছে কোনো একটা নির্দিষ্ট ব্যাপারে। তো আপনি আপনার ওপিনিয়নটা দেওয়ার জন্য কিছু ফ্রেজ ব্যবহার করতে পারবেন, যে ফ্রেজগুলা দিয়ে মানুষ নিজের ওপিনিয়ন প্রকাশ করে ইংলিশে। ওইগুলা ব্যবহার করলে আপনার কথাবার্তাটা আরেকটু ক্লিয়ার হবে এবং আপনার ওপিনিয়নটা আরেকটু ক্লিয়ার হবে। যেমন আমরা এখানে কিছু এক্সাম্পল দেখতে পাচ্ছি। আই বিলিভ, আমি বিশ্বাস করি। আই থিঙ্ক, আমি মনে করি। ইন মাই অপিনিয়ন হচ্ছে আমার মতে। অথবা আই এগ্রি, আমি একমত। আই ডিসএগ্রি, বা আমি দ্বিমত। তো আই এগ্রি বা আই ডিসএগ্রির মধ্যেও কিন্তু স্পেকট্রাম আছে, অর্থাৎ শুধু এগ্রি বা ডিসএগ্রি না, আমি চাইলে এটাও বলতে পারি যে আই আই এগ্রি টু সাম এক্সটেন্ট, যে আমি মোটামুটি একমত, বা কিছু ক্ষেত্রে আমি একমত। আবার আপনি বলতে পারেন আই ডিসএগ্রি টু সাম এক্সটেন্ট, যে আমি মোটামুটি দ্বিমত, বা সামান্য পরিমাণে আমি দ্বিমত। অথবা আপনি চাইলে এরকম বলতে পারেন যে আই নাইদার এগ্রি নট ডিসএগ্রি, যে আমি একমত না আবার আমি দ্বিমত না। আপনি এটাও বলতে পারেন। হ্যাঁ, শুধু যে একমত হতে হবে বা দ্বিমত হতে হবে এটা জরুরি না। আপনি একমত একমত নাও হতে পারবেন, আবার দ্বিমত নাও হতে পারবেন। দুইটা মাঝামাঝি থাকতে পারবেন, নিউট্রাল থাকতে পারবেন। বাট অবশ্যই আপনি আপনি কেন নিউট্রাল এটার পক্ষে আপনার যুক্তি দিতে হবে। আপনি যদি যুক্তি না দেন তাহলে আপনার মার্ক উঠাতে পারবেন না। গিভ মাল্টিপল রিজন, সলিউশনস এন্ড অপশনস। তো এটা কোয়েশ্চেনের উপর নির্ভর করতেছে, কোনো কোনো কোয়েশ্চেনের রিজন জানতে চাইবে। হ্যাঁ, যে মানুষ এটা কেন করে। ফর এক্সাম্পল, আমরা দেখছিলাম যে মানুষ পেট রাখা পছন্দ করে, কেন পছন্দ করে, এখানে রিজন আসতেছে। এরপর আরেকটা কোয়েশ্চেন আমরা দেখছিলাম যে এন্ডেঞ্জার্ড অ্যানিমালস, যেগুলা বা বিলুপ্ত প্রায় বা এই ধ্বংসের মুখোমুখি যে প্রাণীগুলো আছে আমাদের বর্তমান পৃথিবীতে, ওইগুলাকে সংরক্ষণ করার জন্য, বাঁচিয়ে রাখার জন্য আমরা কি কি করতে পারি, এখানের মধ্যে কি সলিউশনস নিয়ে আলোচনা আছে, বা এখানের মধ্যে কি অপশন নিয়ে আলোচনা আসতে পারে। যে আপনি কয়েকটা অপশন দিলেন যে আমরা চাইলে এটা করতে পারি, বা আমরা এটা করতে পারি, বা আমরা এটা করতে পারি। তো এই জন্য শুধু একটা রিজন বা একটা সলিউশন বা একটা অপশন না দেওয়া, বরং কয়েকটা রিজন বা কয়েকটা সলিউশন বা কয়েকটা অপশন দেওয়া। যেহেতু এই অংশে আমরা প্রথমেই দেখছি যে 50 সেকেন্ডের মতো সময় থাকবে আপনার কথা বলার, তো এটলিস্ট 30 সেকেন্ড বা এটলিস্ট 40 সেকেন্ড যদি আপনি কথা না বলেন, তাহলে সঠিকভাবে টাইমটা ইউটিলাইজ হচ্ছে না। সেই হিসাবে শুধু একটা রিজন দেওয়াটা কম হয়ে যাবে। আর যেহেতু এখানে তাত্ত্বিক আলোচনা বা থিওরিটিক্যাল এবং অ্যাবস্ট্রাক্ট টপিকের উপর আলোচনা, বিভিন্ন হাইপোথেটিক্যাল সিচুয়েশনের উপর আলোচনা, তো আপনি আপনার ওপিনিয়ন দিলে আপনার ওপিনিয়নের সপক্ষে সাধারণত, যেহেতু এরকম সলিড না, অবজেক্টিভ না যে এইটাই মানে এইটাই সত্য বা আমার ওপিনিয়নটাই সত্য, এরকম যেহেতু না, সেই হিসাবে আপনার ওপিনিয়ন দিলে একাধিক এভিডেন্স দেওয়াটা বেটার। এটা আসলে ন্যাচারাল একটা বিষয়। যে আমরা সাধারণত দেখা যায় যে বিষয়গুলা একটু বিতর্কিত থাকে, বা যে বিষয়গুলোতে দেখা যায় যে সলিড কোনো আনসার থাকে না, ইয়েস অন্য কোনো আনসার থাকে না, বা স্পেসিফিক কোনো আনসার থাকে না, ওই ক্ষেত্রে আমরা নিজেও আমাদের দৈনন্দিন জীবনে কি একাধিক রিজন দেওয়ার চেষ্টা করি, একাধিক রিজনিং দেওয়ার চেষ্টা করি, একাধিক আর্গুমেন্ট দেওয়ার চেষ্টা করি, একাধিক এভিডেন্স দেওয়ার চেষ্টা করি। সেই সেম জিনিসটা এখানেও, যেহেতু স্পিকিং টেস্টটা যত বেশি পারা যায় তারা ন্যাচারাল রাখার চেষ্টা করে, তো ন্যাচারাল কনভারসেশনকে যাতে এটা মিমিক করতে পারে, এই বিষয়টা আহ, খেয়াল রাখা। ট্রাই টু স্পিক ফর, আচ্ছা, ট্রাই টু স্পিক এট লেন্থ, এটা ফর হবে না। অর্থাৎ আলোচনাকে লম্বা করা, আলোচনা যেন বেশি সংক্ষিপ্ত না হয়। স্টার্ট উইথ শর্ট সেন্টেন্সেস দেন গ্রাজুয়ালি এক্সপ্যান্ড ইউর রেঞ্জ। এটা আমরা পার্ট 1-এও দেখছিলাম, যে প্রথম দিকে একটু শর্ট সেন্টেন্স ইউজ করা,
তারপর আস্তে আস্তে আমার রেঞ্জটা বাড়ানো, বিভিন্ন ধরনের সেন্টেন্স স্ট্রাকচার ইউজ করা। তবে সেন্টেন্স স্ট্রাকচার ইউজ করাটা আবার আমি জোর করে যেন না করি, বরং আমি এখন তো আইএলটিএস এর এক্সামের জন্য প্রিপারেশন নিতেছি, এই প্রিপারেটরি অবস্থায় যেন আমি কি করি, এই প্র্যাকটিস করি বিভিন্ন ধরনের স্ট্রাকচার, বিভিন্ন ধরনের গ্রামাটিক্যাল রেঞ্জ, এগুলো যেন আমরা প্র্যাকটিস করি, এবং প্র্যাকটিস করতে করতে যেন এগুলো আমরা আত্মস্থ করে ফেলতে পারি। তারপর যখন এটা আমার মধ্যে ন্যাচারালি চলে আসবে, তখনই আমি আসলে ঠিক মতো বা সুন্দরভাবে ওইটা আমি ইউটিলাইজ বা ব্যবহার করতে পারবো ফাইনাল এক্সাম। যেহেতু পার্ট ওয়ানেই আমি শর্ট সেন্টেন্স দিয়ে শুরু করে করে আমি অভ্যস্ত হয়ে যাব, হ্যাঁ, তো সেই হিসেবে পার্ট থ্রিতেও আমার আবার শর্ট সেন্টেন্স দিয়ে শুরু করাটা জরুরি না। তবে যদি মনে হয় যে যেহেতু প্রশ্নগুলো একটু কঠিন, যদি মনে হয় যে একটু ঝামেলা লেগে যেতে পারে উত্তর দিতে গেলে, তো তখন আমরা চাইলে শর্ট সেন্টেন্স দিয়ে স্টার্ট করতে পারি। সতীর্থ ভাই কিছু বলবেন? স্যার শর্ট সেন্টেন্সে যদি একটু আবার এক্সাম্পল দিতেন আর কি, কিভাবে স্টার্টিং এর জন্য ওই যে শর্ট সেন্টেন্স গুলো ইউজ করবো, তাহলে একটু হেল্প হবে স্যার, আচ্ছা, শর্ট লিখে সেন্টেন্স, রাখা। জি, শর্ট সেন্টেন্স বলতে বোঝাতে যাচ্ছে আমি সিম্পল সেন্টেন্স, অর্থাৎ যে সেন্টেন্সের মধ্যে শুধু সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট আসে, ওইগুলা। হ্যাঁ, আলাদা করে ওই যে লম্বা না আর কি, বেশি সেন্টেন্স গুলা বেশি লম্বা না, কমপ্লেক্স না, কমপ্লেক্স শব্দ ইউজ করা নাই, বা এই কম্পাউন্ড সেন্টেন্স না, হ্যাঁ, এন্ড বাট দিয়ে সেন্টেন্স বেশি লম্বা করা হয় নাই। ফর এক্সাম্পল, আপনাকে প্রথমে জিজ্ঞেস করা হলো যে ওয়াই ডু পিপল লাইক টু কিপ পেটস, যে মানুষ কেন পেট রাখা পছন্দ করে। তো আপনি এটা চাইলে ইজিলি এভাবে শুরু করতে পারেন যে পিপল লাইক টু কিপ পেটস ফর এ নাম্বার অফ রিজনস। শেষ। এটা একটা শর্ট সেন্টেন্স, প্লাস ওই যে একটা ইন্ট্রোডাকশন হলো, প্লাস আপনার জন্য কি হলো, ইজি হলো পরের অংশটা বলা। লজিক্যালি মানে স্টেপ বাই স্টেপ কথা বলার ক্ষেত্রে যেটা সুবিধা, যে আপনার জন্য কথা বলাটা সহজ হয়, এবং লিসেনার যে শুনতেছে আপনার কথা, তার জন্য কথা বোঝাটা সহজ হয়। ম্যাথস এর মতো আর কি। ম্যাথস যেরকম প্রথম থেকেই একেবারে শেষ লাইনে যায় না, সিরিয়ালি যায়, প্রত্যেকটা স্টেপ আপনাকে অতিক্রম করে যেতে হয়। ওইভাবে আর কি, যে আপনি লজিক্যালি কথাগুলা বলে যাবেন যে এইটার কারণে এইটা, এইটার কারণে এইটা, এটা থেকে এইটা, এটা থেকে এইটা। এবং সাধারণত আমরাও যদি বই পড়ি বা ফেসবুকে কোনো আর্টিকেল থাকে, আমাদের তো বই পড়ার অভ্যাস কম এই জেনারেশনের, এই জন্য আর্টিকেলের এক্সাম্পল দিচ্ছি। আমরা যদি ইন্টারনেট থেকে বা ফেসবুকেই কোনো আর্টিকেল পড়ি, তাহলে দেখবেন যে কোন আর্টিকেল গুলো আমরা সহজে পড়তে পারি, যে আর্টিকেল গুলা খুব সুন্দর স্টেপ বাই স্টেপ আলোচনা আছে, অর্থাৎ আগের সেন্টেন্সের সাথে পরের সেন্টেন্সের কি আছে, মিল আছে। হ্যাঁ, আগের সেন্টেন্স পড়লে মনে হয় পরের সেন্টেন্স পড়ি, পরের সেন্টেন্স মনে হলে আচ্ছা এখন আগের সেন্টেন্সটা আরেকটু ভালো বোঝা যাচ্ছে। তো এই 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 ধরনের আর কি। প্লাস আমরা একটু পরে আরো এক্সাম্পলে যাবো, আর একটু ডিটেলস এক্সাম্পলে যাবো ইনশাল্লাহ। ডোন্ট ইউজ সেকেন্ড পারসন প্রনাউন্স, এটা আমরা পার্ট ওয়ানেও দেখছি, পার্ট টু তেও দেখছি যে সেকেন্ড পারসন প্রোনাউন কেন ইউজ করা ঠিক না। ওই প্যারালেলিজমে প্রবলেম হবে, প্লাস প্রবলেম হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে, প্লাস এটা আসলে পোলাইট না এক্সামিনের সাথে এরকম ইউ, ইয়োর ব্যবহার করে এক্সাম্পল দেওয়া। বিহেভিয়ার অফ প্যারালেলিজম, ট্রাই টু ইউজ অ্যাডজেক্টিভস এন্ড অ্যাডভার্বস। স্যাম্পল কোশ্চেন আমরা দেখছিলাম, হোয়াই ডু পিপল লাইক টু কিপ পেটস, এটা কিভাবে আমরা শুরু করতে পারি, আমরা বলতে পারি যে পিপল লাইক টু কিপ পেটস ফর এ নাম্বার অফ রিজনস। বা আপনি চাইলে এরকম বলতে পারেন, আহ, হ্যাঁ, আপনি আপনি এরকম শুরু করলেই বেটার। পিপল লাইক টু কিপ পেটস ফর এ নাম্বার অফ রিজনস, ফর ভেরিয়াস রিজনস, বাট ডিফারেন্ট পিপল লাইক টু কিপ পেটস ফর ডিফারেন্ট রিজনস। যে বিভিন্ন মানুষ বিভিন্ন কারণে পেট রাখা পছন্দ করে। তারপর আপনি বললেন ফর এক্সাম্পল, যে এক্সাম্পল হিসেবে বললেন যে সাম পিপল লাইক টু কিপ পেটস এজ এ মিনস অফ এন্টারটেইনমেন্ট, যে কোনো কোনো মানুষ পেট রাখা পছন্দ করে বিনোদনের কারণে। হ্যাঁ, while others like to keep pets because they feel lonely, because many people nowadays live alone, so they feel lonely, so having a pet eases their loneliness, এরকম বলতে পারেন যে তাদের যে একাকিত্ব ওইটাকে সহজ করে ফেলে পেট 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 রাখাটা। তারপর আপনি চাইলে বলতে পারেন যে ইন মাই ওপিনিয়ন, the number one reason why people keep pets is,
বলে আপনার ওপিনিয়নটা বললেন। যে তারপর আপনি চাইলে এরকমও বলতে পারেন যে আমার মতে যে মানুষ যেই কারণে সব থেকে বেশি পেট রাখে সেটা হলো, বলে আপনি একটা এক্সাম্পল দিলেন। আপনি চাইলে আরো বলতে পারেন যে মেনি পিপল লাইক টু কিপ পেটস বিকজ দে আর ভেরি কাইন্ড হার্টেড বা বিকজ দে আর ভেরি জেনারেস। যে অনেক মানুষ দেখা যায় যে নরম স্বভাবের, নরম প্রকৃতির বা খুব জেনারেস, এই কারণে তারা পেট রাখা পছন্দ করে। তারা যখন দেখা যায় যে কোনো একটা স্ট্রে ক্যাট দেখে, একটা বিড়াল পড়ে আছে দেখে, তখন ওইটা নিয়ে বাসায় এই ইয়ে করে পালা শুরু করে। এরপর আসতেছে হোয়াট শুড উই ডু টু প্রোটেক্ট এন্ডেঞ্জার্ড অ্যানিমালস। বিলুপ্ত প্রাণীকে আমরা বাঁচানোর জন্য বা সংরক্ষণ করার জন্য কি 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 করতে পারি। এখানেও আপনি চাইলে এরকম বলতে পারেন, সেম স্টাইলে শুরু করতে পারেন যে উই ক্যান টেক উই ক্যান টেক মেনি স্টেপস ইন অর্ডার টু প্রোটেক্ট এন্ডেঞ্জার্ড অ্যানিমালস, বা in order to protect animals which are on the blink of extinction। যে যেই প্রাণীগুলা বিলুপ্ত প্রায় আছে, ওই প্রাণীগুলাকে বাঁচানোর জন্য বা সংরক্ষণ করার জন্য আমরা অনেকগুলো পদক্ষেপ নিতে পারি। ফর এক্সাম্পল, উই ক্যান টেক পার্সোনাল স্টেপস, যে আমরা কি ব্যক্তিগতভাবে অনেক পদক্ষেপ নিতে পারি। এরপরে আবার বলতে পারেন যে উই ক্যান টেক স্টেপস এজ এ সোসাইটি, যে সামাজিকভাবে আমরা বা এক সমাজ হিসাবে, মানব সমাজ হিসেবে আমরা কিছু পদক্ষেপ নিতে পারি। আবার বলতে পারেন যে and the government can also take steps, বা the government should also take steps to protect the endangered animals। তারপর আপনি প্রত্যেকটার আবার এক্সাম্পল দিলেন। হ্যাঁ, আমরা ব্যক্তিগতভাবে কি কি পদক্ষেপ নিতে পারি ওইটার এক্সাম্পল দিলেন। যে উই ক্যান ক্রিয়েট মাস অ্যাওয়ারনেস among পিপল, যে আমরা মানুষের মধ্যে কি অ্যাওয়ারনেস তৈরি করতে পারি। তারপর আপনি বলতে পারেন যে দ্য গভর্নমেন্ট ক্যান ইমপ্লিমেন্ট স্ট্রিক্ট লজ রিগার্ডিং হান্টিং অ্যানিমালস, যে গভর্নমেন্ট কি যে প্রাণী হান্ট করার ক্ষেত্রে, শিকার করার ক্ষেত্রে কি স্ট্রিক্ট ল জারি করতে পারে বা স্ট্রিক্ট ল কি অ্যাপ্লাই করতে পারে। তো এই ধরনের আপনি এক্সাম্পল দিলেন, তাহলে আপনার আনসার হয়ে যাবে। অর্থাৎ আপনি খুব ন্যাচারালি কথাবার্তাগুলো বলবেন, বাট ওই যে আপনার কথার ফ্লো থাকতে হবে, লজিক্যাল ফ্লো থাকতে হবে, একটা একটা থেকে একটা যাবেন, যেন আপনার কথাটা সহজে বোঝা যায়। ফার্স্ট স্টেপ থেকে সেকেন্ড স্টেপে যাবেন, সেকেন্ড স্টেপ থেকে থার্ড স্টেপে যাবেন। ডু ইউ সাপোর্ট ডুইং এক্সপেরিমেন্টস অন অ্যানিমালস। তো আপনি চাইলে এখানে বলতে পারেন কি যে আহ, আপনি চাইলে আপনি যদি এই ব্যাপারে কোনো আইডিয়া না থাকে যে আসলে অ্যানিমেলের উপর কি ধরনের এক্সপেরিমেন্ট করা হয়, তাহলে আপনি চাইলে এইটাও বলতে পারবেন যে আই নাইদার সাপোর্ট নট ডিসএগ্রি উইথ ডুইং এক্সপেরিমেন্টস অন অ্যানিমালস, যে পশু পাখির উপর এক্সপেরিমেন্ট করাটা আমি সাপোর্টও করি না, আবার এটার সাথে আমি দ্বিমত পোষণও করি না। বিকজ আই ডোন্ট নো মাচ অ্যাবাউট দিজ এক্সপেরিমেন্টস, কারণ এই যে এক্সপেরিমেন্ট যেগুলা করা হয় এগুলো সম্পর্কে আমি খুব বেশি জানি না। যেহেতু আপনি জানেন না এই বিষয়ে, আপনি চাইলে এইটা সরাসরি বলতে পারেন যে বিকজ আই ডোন্ট নো মাচ অ্যাবাউট দিস এক্সপেরিমেন্টস, যে এক্সপেরিমেন্ট গুলা করা হয় ওইগুলোর ব্যাপারে আমি বেশি কিছু জানি না, এই কারণে আমি পক্ষেও না আবার বিপক্ষেও না। এরপর আপনি চাইলে, এরপরেও আপনি কিন্তু আনসারটা লম্বা করতে পারবেন। আপনি চাইলে বলতে পারবেন হাউএভার ইফ দিস এক্সপেরিমেন্টস আর হেল্পফুল ইন দ্য বিগ পিকচার, যে ওভারঅল এই এক্সপেরিমেন্ট গুলো যদি উপকারী হয়, দেন আই সাপোর্ট দেম, তাহলে আমি এগুলো সাপোর্ট করি। অন দি আদার হ্যান্ড, অপরপক্ষে, ইফ দিস এক্সপেরিমেন্টস লিড টু প্রবলেমস such as destroying animal rights and causing harms to the environment and animals, then I do not support them। আর যদি এক্সপেরিমেন্ট গুলোর কারণে দেখা যায় যে ক্ষয়ক্ষতি হয়, যেমন আহ, এই যে অ্যানিমাল রাইট ধ্বংস করা হয়, অ্যানিমাল রাইট নষ্ট করা হয় বা পরিবেশের ক্ষয়ক্ষতি হয়, তাহলে এগুলো আমি সাপোর্ট করি না। দেখেন, আপনি কিন্তু না জেনেও আনসার দিতে পারতেছেন, এটা হলো এই যে তাত্ত্বিক এই যে কোয়েশ্চেন গুলোর ক্ষেত্রে সুবিধা। হ্যাঁ, যেহেতু জেনারেল নলেজ ভিত্তিক না। ঠিক আছে, জেনারেল নলেজ আপনার যদি ভালো থাকে আপনি বেশি কথা বলতে পারবেন, এটা স্বাভাবিক। হ্যাঁ, এবং ল্যাঙ্গুয়েজ তো এরকমই কাজ করে। জেনারেল নলেজ ভালো থাকলে তো আপনি বেশি, আপনার ভোকাবুলারিও ভালো হবে, বা ভোকাবুলারি ভালো করার জন্য তো আপনার জেনারেল নলেজ থাকা দরকার। এরপর আমরা আরেকটা কোয়েশ্চেন দেখি, হোয়াই ডু সাম পিপল রিফিউজ টু ইট অ্যানিমালস। দেখেন এখানে আবার কি আপনার ব্যাপারে কোয়েশ্চেন করে নাই, কোয়েশ্চেন করা হয়েছে যে মানুষের ব্যাপারে, যে অনেক মানুষ কি এই যে পশু খায় না, হ্যাঁ, বা মাংস খায় না, মূলত এটা বুঝাইতে চাইছে যে অনেক মানুষ হলো কি যে
প্রাণী ভক্ষণ করতে চায় না, এটার কারণ কি হতে পারে? হোয়াই ডু সাম পিপল রিফিউজ টু অ্যানিমালস টু ইট অ্যানিমালস? তো আপনি এভাবে আবার সেম ওই যে 1 or 2 এর মতো শুরু করতে পারেন যে মেনি পিপল ডোন্ট লাইক টু ইট অ্যানিমালস ফর এ নাম্বার অফ রিজনস, অনেক মানুষ বা বিভিন্ন মানুষ বিভিন্ন কারণে অ্যানিমেল খাওয়াটা পছন্দ করে না। আপনি তারপরে এরকম একটা একটা করে রিজন দিতে পারবেন যে মেনি পিপল রিফিউজ টু ইট অ্যানিমালস ফর রিলিজিয়াস রিজনস, যে অনেক মানুষ ধর্মীয় কারণে অ্যানিমেল খায় না, অ্যানিমেল ভক্ষণ করে না। এরপর আপনি বলতে পারেন যে মেনি পিপল রিফিউজ টু মেনি পিপল ডোন্ট এগ্রি অন কনজিউমিং অ্যানিমালস বিকজ অফ অ্যানিমাল রাইটস রিজনস, বিকজ অফ রিজনস পার্টেনিং টু অ্যানিমাল রাইটস, যে অ্যানিমাল রাইট সংক্রান্ত কারণে পশু পাখির অধিকার সংক্রান্ত কারণে অনেক মানুষ কি করে না, অ্যানিমাল খাওয়াটা পছন্দ করে না বা অ্যানিমাল খেতে চায় না। এরপর আপনি আরো বলতে পারেন যে অলসো মেনি আদার পিপল don't like to eat animals or refuse to eat animals but don't prefer to eat animals for health reasons, যে অনেক মানুষকে স্বাস্থ্যগত কারণে কি করে না, অ্যানিমেল খাওয়াটা পছন্দ করে না বা অ্যানিমেল অ্যাভয়েড করে। এরপর আপনি চাইলে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা এক্সাম্পলও দিতে পারবেন। এটা অবস্থার উপর নির্ভর করতেছে যে আনসার অলরেডি যথেষ্ট লম্বা হয়ে গেলে আর এক্সাম্পল দেওয়ার দরকার নাই বা প্রত্যেকটা পয়েন্টে এক্সাম্পল দেওয়া দরকার নাই, দুই একটা রিজনের সাথে এক্সাম্পল দিলেই হয়ে যাবে। আচ্ছা, আরেকটা প্রশ্ন দেখি, হোয়াট উড হ্যাপেন when some species disappear on Earth বা disappear from Earth, যে আহ, পৃথিবী থেকে যদি কিছু প্রাণী বিলুপ্ত হয়ে যায় তাহলে কি হবে? আপনি এরকম বলতে পারেন যে uh, if some species disappear from Earth, if some animals disappear from get extinct from Earth, then this will likely create many problems. These problems could be environmental problems. These problems could be economic problems. This problem uh, could could be পলিটিক্যাল প্রবলেমস, এরকম বলতে পারেন যে অনেক ধরনের প্রবলেম তৈরি করতে পারে যদি কোনো প্রাণী বিলুপ্ত হয়ে যায় পৃথিবী থেকে। এরপর আপনি বলতে পারবেন যে ইট অলসো ডিপেন্ডস অন দ্য পার্টিকুলার স্পিসিস অফ অ্যানিমালস বিকজ সাম অ্যানিমালস বিকজ সাম we are dependent on some animals, and if those animals get extinct then we will face problems, whereas the animals which we are not dependent upon, if those animals get extinct then we won't face as much of a problem that we would face with the other animals. যে কোনো কোনো প্রাণী আছে কি যেগুলা উপর আমরা সরাসরি নির্ভরশীল, ওই প্রাণীগুলা যদি বিলুপ্ত হয়ে যায় তাহলে আমরা বেশ ভালো সমস্যায় পড়বো। আর যে প্রাণীগুলোর উপর আমরা ওইরকম নির্ভরশীল না, ওইগুলা যদি বিলুপ্ত হয় তাহলে ওইরকম প্রবলেমও আমরা ফেস করব না। এই ধরনের মনে করেন আপনি আলোচনাটাকে কি আরো ডিটেলস বানিয়ে ফেলতে পারবেন, আরো স্পেসিফিক পয়েন্টে আপনি আলোচনা নিয়ে যেতে পারবেন, স্পেসিফিক এক্সাম্পল দিতে পারবেন। তারপর আপনি বলতে পারেন, যেহেতু জিজ্ঞেস করছে স্পেসিফিকলি যে কোন কোন সমস্যা হতে পারে বা কি হতে পারে, এটা আপনি সমস্যা তাইলে উল্লেখ করতে পারেন যে উই উড লাইকলি ফেস এনভায়রনমেন্টাল প্রবলেমস, যে আমাদের পরিবেশগত সমস্যা হতে পারে। কারণ কি? কারণ বিকজ এভরি অ্যানিমাল লিভস ইন এ ইকোসিস্টেম, যে সব প্রাণী কি একটা ইকোসিস্টেমের মধ্যে থাকে, ওয়ার ওয়ান অ্যানিমাল ইজ ডিপেন্ডেন্ট অন দি আদার, যেখানে একটা প্রাণী আরেকটার উপর নির্ভরশীল। সো ইফ ওয়ান অ্যানিমাল ফ্রম দিস ইকোসিস্টেম বা ফ্রম দ্যাট ইকোসিস্টেম গেটস এক্সটিংক্ট বা disappears, then all the other animals will face its direct or indirect consequences, যে তাহলে দেখা যাবে যে এই বাস্তুতন্ত্র বা এই ইকোসিস্টেমের বাকি প্রাণীগুলাও প্রবলেম ফেস করবে, বাকি প্রাণীগুলোরও প্রবলেম হবে। তাহলে আপনি কি এটা একটা এনভায়রনমেন্টাল প্রবলেম, আপনি চাইলে আরো বলতে পারেন যে উই উড ফেস ইকোনমিক প্রবলেমস, যে আমরা কি অর্থনৈতিক সমস্যাও ফেস করতে পারি। হ্যাঁ, ফর এক্সাম্পল many countries are dependent on the economy of many countries is dependent on exporting animals, যে অনেক দেশের ইকোনমি কি বিভিন্ন প্রাণী বা বিভিন্ন প্রাণীর মাংস ইম্পোর্টের উপর কি নির্ভরশীল। তো ওই প্রাণীগুলো যদি বিলুপ্ত হয়ে যায় তাহলে ওই দেশগুলা, যে দেশগুলা এগুলোর উপর নির্ভরশীল, those countries that are dependent on these animals
If these animals get extinct বা disappear from Earth, then those countries would face economic problems. এরকম আপনি বলতে পারেন। অর্থাৎ আপনি রিজনিং যত ভালো দিতে পারবেন, যত বেশি দিতে পারবেন, তত আপনার জন্য ভালো। এবং এক্সামিনারও বুঝতে পারবে যে না, আপনি আসলে আপনার আর্গুমেন্টেশন বা আপনি রিজনিং যেটা বা যুক্তিতর্ক বা আপনি আপনার অভিমত দেওয়া এবং অভিমতের পক্ষে রিজনিং করা, এটা আপনি ইংলিশে করতে পারবেন। এই স্পিকিং পার্টের স্পিকিং এক্সামের থার্ড পার্টটার উদ্দেশ্যই হচ্ছে এটা, এটা বোঝা যে আপনি আসলে আর্গুমেন্টেশন ইংলিশে করতে পারবেন কিনা। আচ্ছা, এখন কিছু জেনারেল টিপস আমরা দেখি। আচ্ছা, জেনারেল টিপস দেখার আগে আমরা আরো কিছু এক্সাম্পল দেখে ফেলি। তো আমরা তো অলরেডি আলোচনা করছি যে সেকেন্ড পার্টে যেই টপিক নিয়ে আলোচনা করা, যেই টপিক নিয়ে আপনাকে প্রশ্ন করবে, সাধারণত ওই টপিকের সাথে সংশ্লিষ্ট কোনো একটা টপিকে আপনাকে থার্ড পার্টে জিজ্ঞেস করবে, থার্ড পার্টে কোয়েশ্চেন করবে, ঠিক না? আমরা তো আলোচনা করছি অলরেডি যে আপনাকে সেকেন্ড পার্টে যেই টপিকের উপর কোয়েশ্চেন করবে, ওই টপিকের সাথে সংশ্লিষ্ট কোনো কোনো টপিকে আপনাকে ইয়েতে প্রশ্ন করবে, এই স্পিকিং এক্সামের পার্ট 3-তে কোয়েশ্চেন করবে। আমরা আরেকটা এক্সাম্পল দেখি। স্পিকিং এক্সামের সেকেন্ড পার্টে যদি আপনাকে হোটেল রিলেটেড কোনো কোয়েশ্চেন করে, ফর এক্সাম্পল আপনাকে কোয়েশ্চেন করতে পারে ডিসক্রাইব এ হোটেল দ্যাট ইউ ভিজিটেড, যে এমন একটা হোটেল সম্পর্কে আলোচনা করুন যেই হোটেলে আপনি গেছেন বা যেই হোটেল আপনি ভ্রমণ করছেন বা দেখছেন। তখন পার্ট 3-তে আপনাকে কোন ধরনের প্রশ্ন করতে পারে? এই ধরনের প্রশ্ন করতে পারে, হোয়াট থিংস আর ইম্পর্টেন্ট হোয়েন পিপুল আর চুজিং এ হোটেল। দেখেন, এইগুলো কিন্তু থিওরিটিক্যাল কোয়েশ্চেন, যে যখন মানুষ হোটেল চুজ করবে, যে কোন হোটেলে উঠবে না উঠবে, এটা যখন চুজ করবে, তখন কোন বিষয়গুলা মাথায় রাখা গুরুত্বপূর্ণ? আপনি আপনার অপিনিয়ন দিবেন। In my opinion, when people are choosing to uh, when people are choosing a hotel to stay in, they should consider a few things. যে আমার মতে মানুষ যখন একটা হোটেল পছন্দ করবে, তখন কিছু বিষয় তার মাথায় রাখা উচিত। এইভাবে আপনি আনসার দিবেন। Why do some people not like staying in hotels? যে কিছু মানুষ, অনেক মানুষ দেখা যায় হোটেলে থাকা পছন্দ করে না, এর কারণ কি? Do you think staying in a luxury hotel is a waste of money? Do you think hotel work is a good career for life? What skills are needed to be a successful hotel manager? আপনাকে প্রথমেই কি উত্তর দিবেন সেই সিদ্ধান্ত নিতে হবে এবং সুন্দরভাবে আপনার মত এক্সামিনার সামনে উপস্থাপন করতে হবে, যেটা আমরা আগে বলছিলাম যে ইউ হ্যাভ টু মেক আপ ইউর মাইন্ড, যে আপনি সিদ্ধান্তটা নিয়ে নিতে হবে, আপনি কোন মতের পক্ষে থাকবেন ওই ব্যাপারে আপনার কনক্লুসিভ হয়ে যেতে হবে, উপসংহারে উপনীত হতে হবে না আপনি। আমরা এক্সাম্পল দেখি, যেমন পরীক্ষক যদি আপনাকে জিজ্ঞেস করে ডু ইউ থিংক স্টেইং ইন এ লাক্সারি হোটেল ইজ এ ওয়েস্ট অফ মানি, যে লাক্সারি হোটেলে থাকা কি টাকার অপচয় বলে আপনি মনে করেন, তখন আপনি সরাসরি আনসার দিয়ে দিবেন ইয়েস আই বিলিভ স্টেইং ইন এ লাক্সারি হোটেল ইজ এ ওয়েস্ট অফ মানি। তারপর আমরা দেখছি যে প্রথমে নিজের মতামত স্পষ্টভাবে ব্যক্ত করার পর তারপরে যুক্তি ও উদাহরণ দিবেন। হ্যাঁ, একটা উদাহরণ দেখি। ডু ইউ থিংক স্টেইং ইন এ লাক্সারি হোটেল ইজ এ ওয়েস্ট অফ মানি, আমরা একটু আগে যে এক্সাম্পলটা দেখছি, তো ওইটার রিজনিং আমরা কিভাবে দিব? ইয়েস আই বিলিভ স্টেইং ইন এ লাক্সারি হোটেল ইজ এ ওয়েস্ট অফ মানি। হোটেলস আর দেয়ার টু প্রোভাইড অ্যাকোমোডেশন, যে হোটেলের কাজ হচ্ছে, এরপর আমি রিজনিং দেওয়া শুরু করলাম আমার মতের পক্ষে। রিজনিং হিসাবে আমরা কি দিলাম? যে হোটেলের কাজ হচ্ছে অ্যাকোমোডেশন প্রোভাইড করা বা থাকার জায়গার ব্যবস্থা করা, থাকার ব্যবস্থা করা, বাসস্থানের ব্যবস্থা করা। দিস ইজ দ্য প্রাইমারি গোল, এটা হলো হোটেলের মূল উদ্দেশ্য। একটা হোটেলের মূল উদ্দেশ্য হচ্ছে একজন মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে যেন সে থাকতে পারে। অ্যাকোমোডেশন বাই নেচার ডাজন্ট কস্ট মাচ, এবং থাকা কস্ট কিন্তু খুব বেশি না। A hotel can provide good quality service at an affordable price, যে কোনো হোটেলে কি এই থাকার অ্যাকোমোডেশনের যে সার্ভিস, এটা কিন্তু কম খরচেই করতে পারবে। লাক্সারি হোটেলস টেন্ড টু চার্জ মোর ডিউ টু দেয়ার ব্র্যান্ড ভ্যালু এন্ড এক্সট্রা সার্ভিসেস হুইচ আর নট নেসেসারি। তো লাক্সারি হোটেলগুলোতে দেখা যায় সাধারণত এমন সার্ভিস থাকে
হয়তো একটা সুইমিং পুল থাকবে, হ্যাঁ, বা জিম থাকবে, এই ধরনের অনেক ধরনের সার্ভিস থাকবে, যেগুলোর গোল্ফ ক্লাবও থাকতে পারে। এই ধরনের সার্ভিসের কারণে তার এক্সট্রা চার্জ নিতেছে, অথবা এই ধরনের সার্ভিসের কারণে তার, বা তার ব্র্যান্ড ভ্যালুর কারণে সে এক্সট্রা চার্জ নিতেছে। তো এগুলো তো আসলে হোটেলের মূল উদ্দেশ্য না। হ্যাঁ, ইয়ে থাকাটা, এই সুইমিং পুল থাকা বা গোল্ফ ক্লাব থাকা। হ্যাঁ, হ্যাঁ, না, কেউ আমার সাথে দ্বিমত পোষণ করতে পারে, বাট যেহেতু আমি আমার ওপিনিয়ন দিতেছি, সো সেই হিসাবে সমস্যা নেই, আমি যুক্তি হিসাবে এটা বলতে পারি যে এটা হোটেলের মূল উদ্দেশ্য না। সো এইটার কারণে আলাদা খরচ করা, হ্যাঁ, আলাদা বেশি খরচ করা, ওইটা আসলে টাকার অপচয় বলা যায়। If a tourist, for example, stays in a normal hotel, he can spend more money on traveling while still living in a good enough place, whereas staying in an expensive hotel will cut his budget short. যে আমরা এরপর একটা এক্সাম্পল দিলাম, যে কোন একজন টুরিস্ট যদি একটা নর্মাল হোটেলে থাকে, তাহলে যেই টাকাটা বাঁচবে ওই টাকা দিয়ে সে ঘোরাঘুরি করতে পারবে। অপর দিকে যদি ওই টাকাটা সে লাক্সারি হোটেলে থেকে কাটাইতো, তাহলে দেখা যেত যে ওর ঘোরাঘুরি কমে যাইতেছে, হোটেলেই হোটেলটাই ওর ঘোরাঘুরির জায়গা হয়ে যাইতেছে। তো এটা এখানে আমি কি করলাম, এখানে আমি আমার মতটা উল্লেখ করলাম, আমার মতের পক্ষে আমি যুক্তি দিলাম। এটা যে একেবারে 100% সত্য হতে হবে জরুরি না, বা একেবারে 100% সঠিক হতে হবে এটা জরুরি না। তবে আমি আমি যে যুক্তিটা ব্যবহার করবো ওইগুলা যাতে সঠিক হয়, লিস্ট আমার কথাবার্তা যাতে কনসিস্টেন্ট থাকে। হ্যাঁ, আমার কথাবার্তার মধ্যে যেন সংঘর্ষ না থাকে, এই জিনিসটা আমার খেয়াল রাখতে হবে। এবার আরেকটা এক্সাম্পল আমরা দেখি, ডু ইউ সাপোর্ট এক্সপেরিমেন্টিং অন অ্যানিমালস, এটা এক্সাম্পল তো আমরা দেখছি, আরেকবার দেখে ফেলি একটু ফর্মাল এক্সাম্পল। আই এগ্রি টু সাম এক্সটেন্ট অন ক্যারিং আউট এক্সপেরিমেন্টস অন অ্যানিমালস, যে আমি আহ, কিছু মাত্রায় অ্যানিমালস এর উপর এক্সপেরিমেন্ট করা সাপোর্ট করি। আই থিঙ্ক ইট ডিপেন্ডস অন দ্য সার্কামস্টেন্সেস, যে আমি মনে করি এটা অবস্থার উপর নির্ভরশীল। ফর এক্সাম্পল, uh, উদাহরণস্বরূপ, I support doing tests on animals for their benefits. I am also in favor of experimenting on them for the purpose of developing medicines on the condition that their rights are ensured. যে আমি আহ, পশু পাখির উপর টেস্ট করাটা যদি ওদের উপকারের জন্য হয়, তাহলে ওইটা আমি সাপোর্ট করি। আবার যদি মেডিসিন ডেভেলপ করার জন্য হয়, তাহলে ওইটা আমি সাপোর্ট করি। তো শর্ত হচ্ছে কি, যে অ্যানিমেল রাইটস যেন ক্ষুণ্ণ না হয়, অ্যানিমাল রাইটস যেন নিশ্চিত করা হয়। অন দি আদার হ্যান্ড, অপর দিকে বা অপর পক্ষে, আই এম কমপ্লিটলি এগেইনস্ট এনি সর্ট অফ স্টাডিজ দ্যাট হিন্ডার অ্যানিমাল রাইটস এন্ড কজেস দেম মোর হার্মস দেন বেনিফিটস। যে কিন্তু আমি এরকম সকল অপর দিকে আমি এরকম সকল ধরনের এক্সপেরিমেন্টের বিরোধী, যে এক্সপেরিমেন্ট গুলা আহ, প্রাণীদের অধিকার বিনষ্ট করে এবং প্রাণীদের লাভের চাইতে ক্ষতি বেশি করে। এখন আমরা আরেকটা বিষয় দেখব, সেটা হলো যে আপনার কাছে যদি কোনো কিছুর কারণ সম্পর্কে মতামত জানতে চায়, তখন আপনি ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, লাস্টলি, ফাইনালি, ইন কনক্লুশন, এই ধরনের লিঙ্কার্স ব্যবহার করতে পারেন। এটা হলো একটা টিপ বলতে পারেন, এটা একটা স্ট্র্যাটেজি। যে আপনি, যেহেতু আপনি রিজনিং দিতেছেন, একটা একটা করে রিজন বলতেছেন, তো তো সেই হিসাবে যেহেতু রিজন গুলা সিরিয়ালি আসবে, তো আপনি ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, ফোর্থলি, লাস্টেরটাকে লাস্টলি বা ফাইনালি বা ইন কনক্লুশন ব্যবহার করে আপনি আপনার মত উপস্থাপন করতে পারবেন। ওইটা ওইটা করলে আর কি বোঝা যাবে যে আপনি স্পিকিংটা একটু ভালো, বা এক্সামিনারও আপনাকে বেশি ভালোভাবে মূল্যায়ন করবে। ফর এক্সাম্পল, হোয়াই ডু সাম পিপল নট লাইক স্টেইং ইন হোটেল, যে অনেক মানুষ হোটেলে থাকা পছন্দ করে না, এর কারণ কি হতে পারে? তারপর আপনি বললেন যে মেনি পিপল ডিসলাইক স্টেইং ইন হোটেলস ফর এ নাম্বার অফ রিজনস, অনেক মানুষ অনেক কারণেই হোটেলে থাকা অপছন্দ করে। ফার্স্টলি, প্রথমত, হোটেলস চার্জ a lot of money, renting a place is much cheaper, যে হোটেলের ভাড়া অনেক বেশি বা হোটেলের চার্জ অনেক বেশি, অপর দিকে কোনো একটা বাসায় ভাড়া থাকাটা আরো বেশি সস্তা। সেকেন্ডলি, দ্বিতীয়ত, some hotels have strict rules and regulations which the person staying might find painful, যে সেকেন্ডলি অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক হোটেলের নিয়ম কানুন বেশ কঠিন, যে এটার মধ্যে রাত 10টা হয়ে গেলে আপনি আর বেরোতে পারবেন না। তো এই ধরনের অনেক নিয়ম কানুন আছে, যেগুলা হয়তো যে থাকতেছে তার জন্য যন্ত্রণাদায়ক হতে পারে, পেইনফুল হতে পারে। এন্ড ফাইনালি, এবং শেষমেশ, মেনি হোটেলস ডোন্ট গিভ
don't provide don't provide the service they out to, don't provide the services they out they out to, অর্থাৎ অনেক হোটেল কি তারা যে সার্ভিস দেওয়ার কথা ওই সার্ভিস গুলা দেয় না। এজ এ রেজাল্ট পিপল সাফার when they stay in such hotels, তো তখন দেখা যায় যে ওই হোটেলের থেকে মানুষের আরো ক্ষতি হয়, কারণ মানুষ হয়তো একটা হোটেলে গেছে একটা নির্দিষ্ট সার্ভিসের জন্য, তাদের সার্ভিস হয়তো ভালো, ওইখানে গিয়ে দেখে যে না ওদের সার্ভিস তেমন একটা ভালো না, কিন্তু টাকা টাকা ঠিকই বেশি নিতেছে, এরকম হতে পারে। তো এটা হলো কি আমি রিজনিং দিলাম, কোয়েশ্চেন করছে যে অনেক মানুষ হোটেলে থাকা পছন্দ করে না, এইটার রিজন কি কি, তো আমি ওইটার পক্ষে আমি রিজন দিলাম এবং রিজন গুলার নাম্বারিং করে করে দিলাম, ফার্স্টলি, সেকেন্ডলি, তারপরে লাস্টলি বা ফাইনালি, এরকম। এরপর আমরা আরেকটা কোয়েশ্চেনের ধরন দেখি, হোয়াট থিংস আর ইম্পর্টেন্ট when people are choosing a hotel, যে মানুষ যখন একটা হোটেল ঠিক করে বা হোটেল পছন্দ করে থাকার জন্য তখন কোন কোন বিষয়ে খেয়াল রাখা গুরুত্বপূর্ণ বা কোন কোন বিষয়ে নজর দেওয়াটা গুরুত্বপূর্ণ। এখানেও আপনি ওই সেম সেট অফ লিঙ্কার্স ইউজ করতে পারবেন। আনসার দেখি, ইট ইজ ইম্পর্টেন্ট টু লুক এট এ ফিউ থিংস বিফোর চুজিং এ হোটেল টু স্টে ইন, যে একটা হোটেলে থাকার আগে বা হোটেল পছন্দ করার আগে কিছু বিষয় খেয়াল রাখা জরুরি। ফার্স্টলি, প্রথমত, ওয়ান শুড চেক দ্য অ্যামাউন্ট অফ মানি হোটেল চার্জ টু এনশিওর ইট ডাজন্ট ক্রস হিজ বাজেট, যে প্রথমত ওই হোটেলের খরচটা দেখা, যে হোটেলের খরচটা যেন তার বাজেটের বেশি না হয়, খুব সিম্পল বিষয়, ঠিক আছে। সেকেন্ডলি, people need to look at the services the hotels provide and whether they are paid or unpaid, হ্যাঁ, যে হোটেল যে সার্ভিস গুলা দেয় ওগুলা খেয়াল রাখতে হবে, এবং এই সার্ভিসেস গুলা ফ্রি নাকি পেইড, অর্থাৎ আপনি যে হোটেল ভাড়া করছেন ওই ভাড়ার সাথে আসতে পাচ্ছে নাকি আলাদা করে পে করতে হবে, এই বিষয়গুলো খেয়াল রাখবেন। কারণ অনেক সময় দেখা যায় এরকম হতে পারে যে আপনি মনে করলেন ফ্রি, পরে আপনি ইউজ করার পর আপনার কাছে এক্সট্রা ফি চাইলো, তখন আপনার জন্য সমস্যাদায়ক হয়ে যেতে পারে। And lastly, শেষমেশ, it is a good idea to look at reviews of the hotels that one intends to stay in because they provide a lot of insight that otherwise go unnoticed. যে তারপর আপনি আরো কি করতে পারেন বা মানুষ কি করতে পারে আরো, যে হোটেলের রিভিউ দেখতে পারে, কারণ রিভিউ এর কারণে কি হয়, দে প্রোভাইড এ লট অফ ইনসাইট, অনেক দেখা যায় যে অনেক সুন্দর সুন্দর বা অনেক গভীর জিনিস আপনি জানতে পারবেন রিভিউ পড়লে, যেগুলো সাধারণত আননোটিসড থেকে যায় বা সাধারণত মানুষ খেয়াল করে না। তো এখানে আমি রিজনিং দিছি, তাহলে স্বাভাবিকভাবে এখানে প্রশ্ন আসে যে যেহেতু আমি রিজনিং করতে হইতেছে তো আমার তো একটু টাইম লাগবে, যেটা সতীর্থ ভাই কোয়েশ্চেন করছিলেন শুরুতে, টাইম কি দিবে কিনা আমাকে এক্সামিনার, তো এক্সামিনারও তো বুঝবে যে আপনার আসলে টাইম দরকার, আপনি আগে থেকে এগুলো মুখস্থ করেন নাই, হ্যাঁ, হয়তো প্র্যাকটিস করছেন ম্যাক্সিমাম, বাট মুখস্থ তো আর করেন নাই, চিন্তা করার জন্য একটু সময় দরকার, আপনি সময় পাবেন। বাট একটা জিনিস খেয়াল রাখতে হবে, আপনি যদি আপনার যদি সময় যায় আপনার মানে রিজনিং খুঁজতে বা আপনার মত কি হবে ওইটা ওইটা ওই ডিসিশনটা নিতে আপনার সময় যায়, তাহলে ওইটা খুব একটা বড় প্রবলেম না, এটা খুবই ন্যাচারাল একটা বিষয়, ন্যাচারাল কনভারসেশনের অংশ, বিশেষ করে যেহেতু প্রশ্নগুলা হাইপোথেটিক্যাল বা অ্যাবস্ট্রাক্ট টপিকের উপর। কিন্তু যদি আপনার ভোকাবুলারি খুঁজতে গিয়ে সময় যায় অথবা যদি আপনি সেন্টেন্স গঠন করতে সময় যায় এবং এটা যদি এক্সামিনার বুঝতে পারে যে আপনি হয়তো শব্দ খুঁজে পাচ্ছেন না, হ্যাঁ, বা আপনি সেন্টেন্স গঠন করতে আপনার কষ্ট হচ্ছে, ওইটার কারণে কিন্তু আপনার মার্ক কমতে পারে। এবং যেহেতু এক্সামিনার এক্সপিরিয়েন্সড এক্সাম নিয়ে নিয়ে সে কিন্তু আপনার কথাবার্তা শুনে ওইটা ইজিলি ডিটেক্ট করতে পারবে। এইটা থেকে বাঁচার উপায় কি, বাসায় বেশি বেশি প্র্যাকটিস করা, বিভিন্ন ধরনের সেন্টেন্স স্ট্রাকচার ইউজ করে, যেন ওই সিচুয়েশনে গেলে ন্যাচারালি আপনার কথাবার্তা সঠিকভাবে বের হয় বা ন্যাচারালি কথাবার্তা আপনি সেন্টেন্স গুলা গঠন করতে পারেন। লাস্ট আমরা যেটা দেখবো যে পয়েন্ট সেটা হলো খেয়াল রাখবেন প্রশ্নে কার মতামত জানতে চাচ্ছে। আমরা যে এটা অলরেডি শুরুতে একবার আলোচনা করছি, অনেক সময় প্রশ্নে সরাসরি আপনার মতামত জানতে চাইবে, তখন আপনার উচিত সরাসরি নিজের মত ব্যক্ত করে ফেলা। আবার অনেক সময় প্রশ্নের মধ্যে জানতে চাইবে কোনো একটা ব্যাপারে সাধারণ মানুষের মত কি, তখন আপনার উচিত হবে নিজের মত ব্যক্ত না করে মানুষের উদাহরণ দিয়ে তাদের মনোভাব ব্যক্ত করা। তা না হলে প্রশ্নকর্তা ধরে নিবে যে আপনি প্রশ্ন বুঝতে ব্যর্থ হয়েছেন, এবং এই কারণে
প্রশ্ন বোঝাটা গুরুত্বপূর্ণ, প্রশ্নের দিকে খেয়াল রাখাটা গুরুত্বপূর্ণ। এক্সামিনারের কথাবার্তা শোনা, এক্সামিনার কথাবার্তার প্রতি ফোকাস রাখাটা গুরুত্বপূর্ণ। তাহলে আমরা খুব সংক্ষেপে আবার জিনিসগুলো একটু রিভিউ করে ফেলি। প্রথমে আমরা কি বলবো? লিসেন কেয়ারফুলি টু দি এক্সামিনার্স কোয়েশ্চেন্স এন্ড আনসার দেম উইথ কোহেরেন্স, অর্থাৎ লজিক্যালি এবং প্রাসঙ্গিক থেকে আপনি প্রশ্নগুলো আনসার দিবেন, তবে এর আগে প্রশ্নগুলা মনোযোগ দিয়ে শুনতে হবে। এক্সপাউন্ড অন ইওর আনসারস এজ মাচ এজ পসিবল, আনসার যতটুকু পারা যায় বিস্তারিত করে বলার চেষ্টা করো, হ্যাঁ, লম্বা করার চেষ্টা করো। এক্সপ্লেইন ইওর ভিউজ ক্লিয়ারলি হোয়েন দ্য এক্সামিনার ওয়ান্টস টু নো ইওর ওপিনিয়ন, যে আপনার ওপিনিয়ন যখন জানতে চাইবে এক্সামিনার, তখন খুব ক্লিয়ারলি আপনার ওপিনিয়ন ব্যক্ত করা, বুঝান। গিভ রিলেভেন্ট এক্সাম্পলস, এরপর এক্সাম্পল দেওয়াটা গুরুত্বপূর্ণ। ইউজ ইডিওমেটিক এক্সপ্রেশন সাচ এজ অ্যাকশন স্পিক স্ট্রেট ফেস, এই ধরনের ইউজ করা খুব একটা জরুরি না, ইউজ করতে পারলে ভালো, বাট এগুলো শিখে রাখবেন আর কি। যখন বাসায় প্র্যাকটিস করবেন তখন শিখে রাখবেন বিভিন্ন ধরনের ইডিয়মস বা ফ্রেজেস। এগুলা হয়তো পুরো স্পিকিং এর মধ্যে আপনি দুইটা, একটা বা দুইটা বা বেশি হলে তিনটা যদি ইউজ করেন, ওইটাই এনাফ আপনার জন্য, মানে আপনার রেজাল্টটা বাড়ানোর জন্য, ইনশাল্লাহ। বাট এগুলাতে অভ্যস্ত হতে হবে, এগুলা আপনার জোর করে ইউজ করার বিষয় না, কোনো কিছু আসলে জোর করে ইউজ করার বিষয় না। যত ন্যাচারালি অভ্যস্ত হতে পারবেন, যত ন্যাচারালি বলতে পারবেন, তত ভালো। স্টাডি টিপস, কিভাবে স্টাডি করব, বাসায় কিভাবে প্র্যাকটিস করব। প্র্যাকটিস উইথ ইয়ার ফ্রেন্ড উইথ কোয়েশ্চেন্স দ্যাট আর মোস্ট কমন ইন দ্য আইএলটিএস এক্সাম, এবং এই কারণে আমরা মেকারের বইটা ফলো করতে পারি। মেকারের বইয়ে যেহেতু কমন কমন টপিক গুলোর উপর আলোচনা আছে, তো ওইখানে থার্ড পার্টের যে কোয়েশ্চেন গুলা, সেকেন্ড পার্টের কোয়েশ্চেন গুলার পরে থার্ড পার্টের কোয়েশ্চেন গুলা দেওয়া থাকে, ওইগুলা দেখে আমরা প্র্যাকটিস করতে পারি। আচ্ছা, পার্ট 3 সামারি আবার আমরা দেখে নিই। পার্ট 3 এর টপিক হইতেছে অ্যাবস্ট্রাক্ট এন্ড জেনারেল টপিকস, অর্থাৎ তাত্ত্বিক বিষয়, তাত্ত্বিক বিষয়ে আলোচনা এবং সাধারণ আলোচনা। হ্যাঁ, কোনো স্পেসিফিক আলোচনা না, বা স্পেসিফিক মানুষ নিয়ে আলোচনা না, স্পেসিফিক ঘটনা নিয়ে আলোচনা না, সাধারণভাবে বিভিন্ন টপিকের উপর আলোচনা। নাম্বার অফ কোয়েশ্চেন্স, টোটাল কোয়েশ্চেন হতে পারে 4-5টার মতো, এবং টোটাল টাইম হতে পারে 4-5 মিনিট। আনুমানিক, এগুলো সবই আনুমানিক হিসাব। আহ, খুব একটা পার্থক্য হবে না, 4 থেকে 5 মিনিট এইরকম হবে, 4 থেকে 5টি প্রশ্ন। হ্যাঁ, হ্যাঁ, আপনার আনসার যদি বেশি শর্ট হয়, তাহলে হয়তো প্রশ্ন একটু বেশি করতে পারে। আনসার দ্য কোশ্চেন্স ডিরেক্টলি, আনসার গুলো যেন আপনি ডিরেক্টলি দিয়ে দেন। প্রেজেন্ট ইউর আইডিয়াস ইন এ লজিক্যাল ম্যানার, যৌক্তিকভাবে স্টেপ বাই স্টেপ একটা কোহেরেন্ট অর্ডারে আপনি আনসার গুলো উল্লেখ করবেন। এন্ড গিভ রিলেভেন্ট এক্সাম্পলস, এবং আপনার আনসারের সপক্ষে আপনি প্রাসঙ্গিক উদাহরণ দিবেন, উদাহরণগুলো যেন প্রাসঙ্গিক হয়। আমরা যেহেতু স্পিকিং সবগুলা পার্টি শেষ করে ফেলছি আলহামদুলিল্লাহ, তো সেই হিসাবে স্পিকিং এর ব্যাপারে বা স্পিকিং পার্টের ব্যাপারে কিছু জেনারেল টিপস আমরা আলোচনা করে ফেলি খুব সংক্ষেপে। মধ্যে একটা হচ্ছে প্র্যাকটিস মোর এন্ড মোর টু ইনক্রিজ ফ্লুয়েন্সি, যে ফ্লুয়েন্সি বাড়ানোর জন্য বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে, যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি ফ্লুয়েন্সি বাড়বে। স্পিকিং ইজ আ টাইপ অফ আউটপুট, ইটস মেইন ইনপুট ইজ লিসনিং, সো লিসেন মোর টু স্পিক বেটার। যে স্পিকিং হলো এক ধরনের আউটপুট, এবং আপনার লিসেনিং হচ্ছে ইনপুট, মূল ইনপুট। হ্যাঁ, রিডিং ও ইনপুট ঠিক আছে স্পিকিং এর জন্য, বাট লিসেনিংটা মেইন ইনপুট। তাই লিসেনিং যত বাড়াবেন, তত আপনার স্পিকিংও বেটার হবে। লিসেনিং বাড়াবেন, তাই স্পিকিং বেটার হবে। তবে স্পিকিং একটা পর্যায় পর্যন্ত বেটার হবে, আলটিমেটলি বেটার করার জন্য আপনার প্র্যাকটিস বাড়াতে হবে। রেকর্ড ইউর সেলফ অ্যান্ড প্র্যাকটিসিং সো দ্যাট ইউ ক্যান ইভালুয়েট ইউর সেলফ লেটার। সব সময় যখন স্পিকিং প্র্যাকটিস করবেন, সব সময় তো পসিবল না, চেষ্টা করবেন আর কি সব সময় নিজেকে রেকর্ড করার জন্য, যেন পরবর্তীতে রেকর্ড গুলা শুনে শুনে আপনি নিজেই নিজের ভুল ধরতে পারেন। লার্ন নিউ ওয়ার্ডস এন্ড দেয়ার ইউসেজ এভরি ডে, স্পেশালি নাউন্স, ভার্বস, অ্যাডজেক্টিভস এন্ড অ্যাডভার্বস। নতুন নতুন নাউন, নতুন নতুন ভার্ব, অ্যাডজেক্টিভস এন্ড অ্যাডভার্ব শেখার চেষ্টা করবেন, এবং ওগুলাকে আপনি ব্যবহার করার
চেষ্টা করবেন ওগুলার। যদি আপনি রেগুলার আপনি আচ্ছা, শব্দ শেখার ক্ষেত্রে একটা টেকনিক আমি বলে দিই, যেটা আমার কাছে মনে হয় এটা হলো ভোকাবুলারি শেখার জন্য খুব ভালো সিস্টেম। যে একটা শব্দ যখন আপনি শিখবেন বা একটা ফ্রেজ যখন আপনি শিখবেন, তখন ওই শব্দ বা ওই ফ্রেজটা দিয়ে কয়েকটা বাক্য বানিয়ে ফেলবেন, 10টা 20টা বাক্য বানাবেন ওই সাথে সাথে আর কি, মৌখিক ভাবে বা লিখিত ভাবে। এতে হবে কি, ওই বাক্য বানানোর কারণে ওইটা আপনার মাথার মধ্যে গেঁথে যাবে, ওইটার ব্যবহারটা সাথে আপনি পরিচিত হয়ে যাবেন। তাহলে ওইটা বেশি সময়, আরো বেশি সময় আপনার মনে থাকবে ইনশাল্লাহ। এবং রেগুলার পরবর্তীতেও রেগুলার ওগুলা প্র্যাকটিস করা। আমি কি রিসেন্টলি একটা ডিকশনারির সন্ধান পাইছি, ওইটাতে 5,000 সব থেকে কমন ইংলিশ ওয়ার্ড নিয়ে গঠিত একটা ডিকশনারি। অর্থাৎ সব থেকে বেশি ফ্রিকুয়েন্টলি ইউজ হয় এরকম 5,000 শব্দ। ওইখানের মধ্যে আবার এই পার্টস অফ স্পিচ আকারেও আলাদা করে দেওয়া আছে, যে কোন অ্যাডজেক্টিভ গুলা সব থেকে বেশি ব্যবহৃত হয়, বা কোন ভার্ব গুলা বেশি ব্যবহৃত হয়, বা কোন অ্যাডভার্ব গুলা বেশি ব্যবহৃত হয়। আমি এটা শেয়ার করবো ইনশাল্লাহ আপনাদের সাথে, ওটা আপনারা দেখেন, বেশ ইন্টারেস্টিং। লার্ন ডিফারেন্ট টাইপস অফ গ্রামাটিক্যাল স্ট্রাকচার সাচ এস প্যাসিভ ভয়েস, কন্ডিশনাল সেন্টেন্সেস এটসেট্রা। আমরা জানি সেন্টেন্সের মধ্যে অনেক প্রকারভেদ আছে। অ্যাক্টিভ সেন্টেন্স আছে, অ্যাক্টিভ সেন্টেন্স আমরা সাধারণত বেশি ব্যবহার করি। এর অপোজিট হচ্ছে প্যাসিভ সেন্টেন্স। তো প্যাসিভ সেন্টেন্সের সাথে আমরা অভ্যস্ত হয়ে যাওয়া, প্যাসিভ ভয়েসের সাথে, যেন ওইগুলাও আমরা মাঝে মধ্যে ইউজ করতে পারি। প্যাসিভ ভয়েস কম ইউজ করাই ভালো, প্যাসিভ ভয়েস ইউজ করতে গেলে একটু ঝামেলা পাকিয়ে যায় অটো। এটা একটা। আরেকটা হলো যে প্যাসিভ ভয়েস আসলে বোঝানোর জন্য বা বোঝার জন্য খুব একটা ইজি না। তারপর কন্ডিশনাল সেন্টেন্সেস আছে, ওই যে ইফ দিয়ে শুরু, যেগুলো ওগুলো, ওইগুলোর মধ্যে আবার 4টা ধরন আছে। ওইগুলো আমরা প্র্যাকটিস করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনারা আপনারা এই বিষয়গুলো প্র্যাকটিস করবেন, যদি কোনো সমস্যা ফেস করেন তখন আমাকে নক দিবেন। এরপরে আরো আছে নেগেটিভ সেন্টেন্সেস আছে, অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্সেস আছে। এই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করবো ইনশাল্লাহ। সাধারণত এক্সামে তো এক্সক্লেমেটরি সেন্টেন্স বা ইন্টারোগেটিভ সেন্টেন্স খুব একটা দরকার হয় না, বাকিগুলো আমরা একটু ভালো করে খেয়াল করলাম। লার্ন টু ইউজ ইডিওমেটিক এক্সপ্রেশনস এন্ড ফ্রেজেস, এটা আমরা দেখছি। তবে বেশি এটাতে খুব বেশি জোর দেওয়ার দরকার নেই, কিছু কিছু শিখলাম আমরা, ওইগুলা তারপর অ্যাপ্লাই করার চেষ্টা করলাম। চেক আপ উইথ এক্সপার্টস টু ইভালুয়েট ইউর কন্ডিশন। লার্ন প্রোনাউন্সিয়েশনস অফ ওয়ার্ডস এজ ইউ মেমোরাইজ দেম। নতুন শব্দ শেখার ক্ষেত্রে শব্দের উচ্চারণের প্রতি খেয়াল রাখা, যে শব্দের উচ্চারণটা, সঠিক উচ্চারণটা শিখে ফেলা। কারণ ভুল উচ্চারণ করে করে অভ্যস্ত হয়ে গেলে পরবর্তীতে দেখা যাবে কি, যে ওইটাকে ঠিক করতে আমার বেশি কষ্ট হচ্ছে, কারণ এটা আমি ভুল উচ্চারণে অভ্যস্ত হয়ে গেছে। এই কারণে সঠিক উচ্চারণ শিখবো কিভাবে? এখন তো গুগলে সার্চ দিলেই আমরা উচ্চারণ দেখতে পারি, ইউটিউবে আছে, ইউটিউবে আমরা একটা শব্দের উচ্চারণ সার্চ দিতে পারি, অথবা কিছু ডিকশনারি আছে, এগুলোতে অডিও আছে, ওইগুলোও আমরা ইউজ করতে পারি উচ্চারণ শেখার জন্য। আচ্ছা, নেক্সট দিন আমরা আইএলটিএস লিসেনিং এ চলে যাবো ইনশাল্লাহ। তবে নেক্সট দিন আইএলটিএস লিসেনিং এ যাওয়ার আগে একটা জিনিস বলে ফেলি। নেক্সট দিন ক্লাস হচ্ছে আগামী মঙ্গলবার। মঙ্গলবারে আপনাদের স্পিকিং এর উপর একটা টেস্ট হবে।